সামনে চলে এসো। সবাইকে শুভ অপরাহ্ন জানিয়ে আমাদের আজকে চতুর্থ দিনের অনুষ্ঠান শুরু করছি। প্রথমে একটা সঙ্গীত হবে, পরিবেশন করবেন সমদত্তা ম্যাডাম। তারপরে আমাদের আজকের আলোচনা চক্রের যে অনুষ্ঠান সে সম্পর্কে ঘোষণা করবেন সুরজ দাস, মাননীয় সদস্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটি দক্ষিণ দিনাজপুর। শোনা যাচ্ছে? শীতটা পড়েছে, তাই একটু শীতের গান দিয়ে শুরু করি। ঈদের মধ্য দিয়ে আমাদের আজকে চতুর্থ দিনের কর্মশালা আমরা শুরু করতে চলেছি। তো শুরুতেই যেটা কথা ছিল যে আমাদের তৃতীয় গ্রুপ, যারা 3 নম্বর গ্রুপ, তারা আজকে প্রেজেন্টেশন দেবে। তো তাদেরকে অনুরোধ করছি তোমরা চলে এসো এবং তোমাদের দ্বিতীয় দিনের যেটা প্রেজেন্টেশন তোমরা আজকে এখানে রাখা চলে এসো।
না। গুড আফটারনুন এভরিওয়ান। এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং আমার সহপাঠীদের প্রতি ভালোবাসা জানিয়ে আমি আমার উপস্থাপনা শুরু করছি। ন্যাশনাল পলিসি ফর চিলড্রেন। ফিজিক্যালি ফিট, শিশুদের ফিজিক্যালি ফিট থাকা বিশেষ একটা প্রয়োজন। তারপরে পয়েন্ট মেন্টালি অ্যালার্ট। শুধু মাত্র ভালো খাবার দিলে হবে না, শিশুদেরকে মেন্টালি হেলদি করে তুলতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের সহপাঠীদের মধ্যে কেউ হয়তো আজকে তার মন ভালো নেই, কিন্তু সে দেখা যায় তার আজকে মন ভালো নেই, সে মেন্টালি আনহেলদি হয়ে আছে। তারপরে আছে মোরালি হেলদি। অনেক শিশু তো জন্মগতভাবে চুরি বা ড্রাগসের পেশনার সঙ্গে যুক্ত হয় না, সমাজ পরিবেশ তাকে এদিকে নিয়ে যায়। সুতরাং আমরা যদি পরিবেশটাকে সুন্দর করতে পারি তাহলে শিশুদের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথটাকে চেঞ্জ করতে পারবো। তারপর জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2015। 1989 সালে ভারত সরকার এই আইনটি সাইন করেন। 1992 সালে এই আইনটি সংবিধানে গৃহীত হয়। তারপর 2000 সালে এইটি কার্যকর হয়। তারপর পুনরায় 2015 সালে এটি সংশোধন করা হয়। আইনের চোখে শিশুর বিভাগ দুই রকমের: জুভেনাইল ইন কনফ্লিক্ট উইথ ল, চাইল্ড ইন কেয়ার অ্যান্ড প্রোটেকশন। জুভেনাইল ইন কনফ্লিক্ট উইথ ল, আইনের চোখে শিশু যে অন্যায় করেছে। আর চাইল্ড ইন নিড কেয়ার অ্যান্ড প্রোটেকশন, মানে শিশুর সুরক্ষা এবং যত্নের প্রয়োজন। বর্তমানে আমরা জুভেনাইল ইন কনফ্লিক্ট উইথ লকে সিসিএল নামে বলছি, আর চাইল্ড ইন নিড কেয়ার অ্যান্ড প্রোটেকশনকে সিএনসিপি বলছি। কোনো 15 বছরের শিশু যদি 5 বছরের নাবালিকার উপর রেপ করে, সেই 15 বছরের শিশুটি যে অন্যায়টা করে থাকবে সে তার আন্ডারে করবে সিসিএল। এবং 15 বছরের কোনো শিশু যদি ডাক পেশার সঙ্গে যুক্ত থাকে সেইটাও কিন্তু সিসিএল এর আন্ডারে পড়বে। এবার কোনো শিশুর যদি মারা যায়, তার বাবা যদি বাইরে কোনো কাজে চলে যায় কিন্তু শিশুটি যত্ন এবং সুরক্ষার অভাব বোধ করে, তখন সেই শিশুটি সিএনসিপির আন্ডারে পড়বে। এবার ক্লাসিফিকেশন অফ দ্য প্রসেস অফ রিহ্যাবিলিটেশন। তার শিশুদের রিহ্যাবিলিটেশনের জন্য যেগুলি দরকার সেগুলো এডুকেশন, আফটার কেয়ার, ভোকেশনাল ট্রেনিং, সার্ভিস, ম্যারেজ, অ্যাডপশন, স্পন্সরশিপ, ফস্টার কেয়ার, রেস্টোর ফ্যামিলি। ফস্টার কেয়ার মানে যখন তার বাবা মা তার শিশুটিকে যত্ন করতে পারছে না, তার কাকু বা কাকিমা সেই শিশুটিকে যত্ন করতে পারে। রেস্টোর ফ্যামিলি, যখন রিহ্যাবিলিটেশন সেন্টারে থাকা বাচ্চাটাকে রেস্টোর টু ফ্যামিলি, তার পুনরায় তার পরিবারে ফিরিয়ে দেওয়া। স্পন্সরশিপ, যদি বাবা মা অর্থনৈতিক কারণে শিশুটিকে যত্ন এবং এডুকেশন দিতে পারছে না, সেক্ষেত্রে 6 থেকে 18 বছর শিশুদের জন্য একটা স্পন্সরশিপ দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। এরপরে বক্তব্য হবে অনন্ত দাস। গুড আফটারনুন এভরিওয়ান। আমি সবাই এখানে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গদের এবং আমার সহপাঠীদের প্রতি ভালোবাসা জানিয়ে আজকে উপস্থাপনা শুরু করছি। আজকে আমি বলবো শিশু পাচার নিয়ে। আমরা প্রতিনিয়তই শুনতে পাই, খবরের কাগজে বা টিভিতে দেখতে পাই যে শিশু পাচার হয়েছে, শিশুর এই হয়েছে, অনেক সমস্যার কথা শুনতে পাই। সাধারণত যে বিষয়গুলি মানুষকে শিশু পাচার হয়, মানুষও পাচার হয়, নারীও পাচার হয়, সব কিছুই পাচার হয়, যে বিষয়গুলি মানুষকে পাচারের দিকে ঠেলে দেয় তার মধ্যে সেগুলি হলো কন্যা সন্তানের প্রতি বিদ্বেষ, পারিবারিক নির্যাতন, দারিদ্রতা, লিঙ্গ বৈষম্য, বাল্যবিবাহ এবং পণপ্রথা। এর মধ্যে সবথেকে ভাইটাল রিজন যার জন্য পাচার হয় সেটি হলো দারিদ্রতা। দরিদ্র পরিবার থেকেই বেশিরভাগ পাচার হয়, সে যেই শিশু পাচার হোক বা নারী পাচার হোক, বিশেষ করে দরিদ্র পরিবার থেকেই এই জিনিসটা হয়। তারপরে আসছে কন্যা সন্তানের প্রতি বিদ্বেষ। যে বাড়িতে কন্যা সন্তান সবাই ছেলে আশা করে, যখন হঠাৎ করে জন্ম নেয় একটা মেয়ে, একটা নারী, তখন সবারই মন খারাপ হয়ে যায়। সেরকম ভালোবাসা, যত্ন, আদর সেই মেয়েটা পায় না। যদি একটা ফ্যামিলিতে একটা ছেলে একটা মেয়ে থাকে,
আর যদি বাড়িতে 2টো ডিম রান্না করা হয়, যেটা কালকে সুরেশ দাদা বলছিল, আমি সেটাই বলতে চাইছি, যদি 2টো ডিম রান্না করা হয় তাহলে একটা গোটা ডিম দেওয়া হয় ছেলেকে, আর অর্ধেক করে মা আর মেয়ে ভাগ করে খায়, যেটা আমার বাড়িতেও হয়েছিল, আমি জানি ব্যাপারটা ভালো করে। তো কন্যা সন্তানের প্রতি বিদ্বেষটা এই কারণেও মানুষ পাচারের দিকে চলে যাচ্ছে। তারপরে পারিবারিক নির্যাতন, যেটা ডোমেস্টিক ভায়োলেন্স যেটা হচ্ছে, বাবা মার প্রতি যে মারপিট, যে বাবা মার সঙ্গে হচ্ছে, বা বাড়িতে বিভিন্ন পারিবারিক অশান্তি যেটা হচ্ছে, তার জন্য শিশুরা বা নারীরা বাড়িতে থাকতে চায় না। তারা বলে কি, তারা ভাবে যে এত অশান্তি থাকবো না বাড়িতে, অন্য কোথাও যাবো, ভালো লাইফ করবো, ভালো লাইফ বাঁচবো। এই চক্করে তারা পাচার হয়ে যায়, তারা বাজে কাজে নিহত হয়ে যায়। তারপরে লিঙ্গ বৈষম্য, যেটা ছেলে মেয়ের তফাৎ, যে লিঙ্গের ব্যাপারটা, সেটা লিঙ্গের ব্যাপারে এগুলো সবসময় তো থাকেই। আর তারপরে বাল্যবিবাহ, যেটা ছোটবেলাতে মেয়েদের, অল্প বয়সের মেয়েদের বিয়ে হয়ে যায়, তো সেটা তারা বিয়ে করে নিয়ে তাকে পতিতালয়ে নিয়ে যায়, তাদেরকে পাচারে কাজ করলে, বিভিন্ন বাজে কাজ করলে তাদেরকে লিপ্ত করায়। পণ প্রথার জন্য মানুষ পাচারের দিকে চলে যাচ্ছে। যেমন বিয়ে করার জন্য সবথেকে মেয়েদেরকে সবসময় পণ দিতে হয়। এখন যদি কেউ বাইরে থেকে এসে বলে যে আমি পণ নেবো না, বা আপনাদেরকে দিতে হবে না, আমি আপনাদেরকে বিয়ের খরচও দিতে হবে না, আমি খরচ বিয়ে করে মেয়েকে নিয়ে যাবো, তারা দরিদ্র যে বাবা মা, তারা নিরুপায় হয়ে সে ব্যক্তির উপর বিশ্বাস করতে বাধ্য হয় এবং তাদের হাতে মেয়েদেরকে ছেড়ে দেয়। তখন সেই ব্যক্তিরা নিয়ে গিয়ে সেই মেয়েগুলোকে পাচারের কাজে লিপ্ত করিয়ে দেয়। তো এগুলো পাচারের বিভিন্ন মানুষকে পাচারের দিকে ঠেলে দেয়। আর যে বিষয়গুলো মানুষকে পাচারের দিকে আনে সেগুলি হলো স্থানান্তরকরণ, যৌন বাণিজ্যের বিস্তার, HIV, অঙ্গ বিক্রি এবং তার দুষ্ট চক্র এবং সস্তা শ্রমিকের চাহিদা। স্থানান্তরকরণ যেটা হলো, বেশিরভাগ মানুষ এখান থেকে আমাদের জেলা থেকে বাইরে কাজ করতে চলে যায়, বাইরে কাজ করে শ্রমিকের জন্য। তো তারা কিন্তু জানে না তারা ঠিক কোথায় যাচ্ছে, কি কাজ করছে না করছে। তারা যে শোনে বাইরে তো কাজ আছে, ভালো কাজ, এখানে তো কাজ নেই, তারা চলে যায়। এই কাজ করতে গিয়েও মানুষ কিন্তু পাচারের সম্মুখীন হচ্ছে। যেমন যৌন বাণিজ্যের বিস্তার, তারপরে আসছে যৌন বাণিজ্যের বিস্তার। সবাই জানে যে যৌন বাণিজ্যটা কি পরিমাণে চলছে, সব জায়গায়, কলকাতাতেও আছে, বিভিন্ন ভারতবর্ষের অনেক জায়গাতেই আছে যৌন বাণিজ্য যেটা চলে, যেটার জন্য মানুষ পাচারের দিকে চলে যাচ্ছে। HIV, যার জন্য মানুষ HIV পজিটিভ হচ্ছে জন্য, HIV বা AIDS-এর আক্রান্ত হচ্ছে জন্য লোকজন চায় যেন অল্প বয়সে, 18 বছরের কম মেয়ে, যেটা কুমারী মেয়ে, তাদেরকে যেন তারা সবসময় চায়। এই জন্য বেশিরভাগ পাচার কুমারী মেয়েদেরকে দিয়েও হচ্ছে। 18 বছর যে বয়সের যে নিজে যে মেয়েগুলো আছে তাদেরও পাচার হচ্ছে। অঙ্গ বিক্রি এবং তার দুষ্ট চক্র, পাচার করে নিয়ে গিয়ে শুধু যে পতিতালয়ে নিয়ে যাওয়া বা বাজে কাজ করা সেটাও না, অঙ্গ বিক্রিও হয়। যেমন মানুষের লাংস, অনেক কিছুই বিক্রি হয়, এবং সেগুলোর দাম তো অনেক, আপনারা সবাই জানেন। আর শ্রমিকের সস্তা শ্রমিকের চাহিদা, লোক দেখিয়ে যে আমি থাকতে দেবো, খেতে দেবো, টাকা দেবো, তোমরা চলে আসো, এইভাবে লোক দেখিয়ে মানুষকে বাইরে নিয়ে যায়, নিয়ে গিয়ে পাচারের কাজে মানুষ সবাইকে লিপ্ত করিয়ে দেয়। এগুলো হচ্ছে পাচারের দিকে নিয়ে যায়। আর পারপাস অফ চাইল্ড ট্রাফিকিং এর মধ্যে পড়ে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, ইলিগাল অ্যাক্টিভিটিস, এন্টারটেনমেন্ট অ্যান্ড স্পোর্টস, লেবার, অ্যাডপশন আর ম্যারেজ। সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের মধ্যে পড়ে ফোর্সড প্রস্টিটিউশন, জোর জবরদস্তি পতিতালয়ে নিয়ে যাওয়া, তাদের দেহ ব্যবসা করিয়ে টাকা অর্জন করা, এগুলো চলে। তারপরে সেকেন্ড অপশন হচ্ছে পর্নোগ্রাফি, যেটার ব্যাপারে আমরা সবাই কম বেশি জানি, তো এই ব্যাপারে কিছু বলছি না। আর ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে বেগিং, বাচ্চাদের নিয়ে গিয়ে যেভাবে ভিক্ষে করায় রাস্তার ধারে বা ট্রাফিকের ধারে বা স্টেশনে, আমরা সব জায়গায় দেখতে পাই, সেই জিনিসটা আছে। ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ছে অর্গান ট্রেড, আমরা যেমন বাচ্চাদের নিয়ে গিয়ে বা বড়দের নিয়ে গিয়ে মানুষকে নিয়ে গিয়ে মানুষদের যেমন শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে বিক্রি করি, সেই কাজটাও কিন্তু চলছে। ড্রাগ পেডিং অ্যান্ড স্মাগলিং, বাচ্চাদের নিয়ে ড্রাগের বিজনেসও হয়, অনেক বিজনেস হয়। দেখুন, বাচ্চাদের কোনো অপরাধ হয় না, বাচ্চাদের কোনো বড় শাস্তি হয় না, বড় শাস্তি কখনই বাচ্চাদের হয় না, যারা 18 বছরের উপরে তাদের হয়। বাচ্চাদের যদি কোনো এইসব কাজে ধরা পড়ে তখন তাদের নিয়ে গিয়ে কোনো রিহাব সেন্টারে নিয়ে যাওয়া হয়, তাদের অন্য কিছু ট্রিটমেন্ট হয়, কিন্তু কোনো অপরাধমূলক শাস্তি বাচ্চাদের দেওয়া হয় না। এই জন্য দুষ্কৃতীরা বেশিরভাগ টার্গেট করে বাচ্চাদের দিয়ে এইসব বিজনেস করানো। তারপরে লেবার, যেগুলো বাইরে খাটা মানুষ। এন্টারটেনমেন্ট অ্যান্ড স্পোর্ট, এন্টারটেনমেন্টের মধ্যে পড়ে মেয়েদেরকে নিয়ে গিয়ে বাইরে নিয়ে গিয়ে যে নাচানো বা মেয়েদেরকে দিয়ে উপভোগ করানো, এই জিনিসটা এন্টারটেনমেন্টের পরে।
অ্যাডপশন হলো বাচ্চাদের নিয়ে গিয়ে যারা অ্যাডপ্ট করতে চায়, যাদের বাচ্চা হয় না তারা বাচ্চা অ্যাডপ্ট করে নিয়ে গিয়ে, এরকম অনেক বাবা মা আছে যারা এইসব বাজে কাছে তাদের লিপ্ত করিয়ে দেয়, তাদেরকে বিক্রি করে দেয় বা কাজে লাগায়, অনেক কাজে লাগায়। এবং লাস্ট অপশন হচ্ছে বিয়ে, ম্যারেজ। তো ম্যারেজ করিয়েও পতিতালয়ে নিয়ে যায়, ম্যারেজ করিয়েও পাচার করে, বাইরে পাঠিয়ে দেয়, ইন্ডিয়াতে রাখে না বাইরে পাঠিয়ে দেয়, এরকম আমরা অনেক গল্প শুনেছি এবং জানি। আর কি বলবো, এতটুকুই আজকের উপস্থাপনা। জানি না কতটুকু ভালো হয়েছিল, সেরকম কিছু প্রিপারেশন ছিল না, যা ভেবেছি। খুব সুন্দর প্রেজেন্টেশন করেছে আমাদের 3 নম্বর গ্রুপ, খুব ভালো হয়েছে। এগুলোদের করার পরে অ্যাড করা কিছু আছে? কেউ কিছু বলবে এরপরে? কোনো পয়েন্ট বাদ পড়ে গেছে বা এরকম আর কিছু বলার মতো? তাহলে আমরা পরের সেশনে চলে আসি, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর গ্রুপ রেডি আছে তো? ভাই আছে বললো যে পাশা করার ক্ষেত্রে শুধু দারিদ্রটাই মেন কারণ। একজন ধনী পরিবারের মেয়ে বা ছেলে কি পাশা করতে পারে না? অবশ্যই, মানে প্রধানত দরিদ্র পরিবারকে টার্গেটেড। হ্যাঁ স্যার, বলছিল তো শুধু দারিদ্রটাই এখানে মেনলি ধরেছে। মানে 100টা কেসের পর দেখা যাচ্ছে 99টা কেস এরকম হয় যে ওই একদম পোরেস্ট অফ দ্য পোর ফ্যামিলির বাচ্চারাই টার্গেট হয়ে থাকে। একটু যাদের আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলো টার্গেট করে না, এই কারণেই ওরা জানে যে এরা কোনো না কোনোভাবে আইনি সহায়তা দিয়ে দিবে বা কোনো না কোনোভাবে চেষ্টা করবে যাতে করে বাচ্চাটাকে রেস্কিউ করবে, তারা নানান সমস্যা করতে পারে। এই জন্য টাইম এমনভাবে চুজ করা হয় যেমন উইডো ফ্যামিলি, যে পরিবারের বাবা নেই, মা খুব অসহায়ভাবে দিন যাপন করছে, ওই পরিবারের একদম ফার্স্ট টার্গেট। বা পরিবারে কেউ নেই, কাকার বাড়ি থেকে মানুষ হচ্ছে বাচ্চাটা, এই ধরনের বাচ্চাগুলোকে টার্গেট করা হয়। তো যাই হোক, আমরা স্যার বালুরঘাটে একটা জল আছে দেখছি, বিশেষ করে আমাদের পাড়াটা, এটা হচ্ছে এসেই বাড়ির বাবা মাকে বুঝিয়ে বিয়ে করে নিয়ে চলে গেল এবং হঠাৎ করে আসলো, এসে একেবারে ঠিক মানে যেরকম সাধারণ বিয়ে হয় করে চলে গেল। এবং সেটা বিহারের সেই প্রত্যন্ত কোনো গ্রাম, পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেছে যে ওখানে মানে তাকে হয়তো অন্য কোনো বাড়ির ঘি বিক্রি করে সংসার চালাতে হচ্ছে। এবং এটা এখনো কিন্তু আমাদের যে মেরারমার অঞ্চলের বেশিরভাগ পরিবারের ছেলে মেয়েরা এইভাবে তার মা আমার বাড়িতে কাজ করে, হঠাৎ করে দেখা গেল কি তার বড় মেয়ের বিয়ে, ব্যাপার বিয়ে হঠাৎ থেকে পাত্র কোথাকার বললো অমুক দেশে হঠাৎ করে মনে গেছে যে দুদিনে লোক নিয়ে এসে বিয়ে করেছে। এই যে জল, এটা কিভাবে আটকাবে? এটা এখনো কিন্তু এই যারা সদ্য বাংলাদেশ দিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছে সেই সমস্ত পরিবারকে তারা বেশি টার্গেট করে এবং ছেলে মেয়েদের। তো এইটা সম্পর্কে স্যার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উনি উত্থাপন করেছেন যে বিভিন্ন সময়ে বিয়ে করবার জন্য, যেটা গতকালকেও বলছিলাম, একটা ক্লাস দিয়েছিলাম যে বিয়ে করবার নাম করে তারা আমাদের লোকালয়ে চলে আসছে, আমাদের এলাকায় ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে দুপ করে একদিনের মধ্যেই বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে বা নানানভাবে অর্থনৈতিকভাবে সেই পরিবারটাকে সাপোর্ট দিয়ে চলে যাচ্ছে। তো এইটা আটকানো একটা সময় খুব বেশি ছিল স্যার, তবে রিসেন্ট কিন্তু এটা কমেছে এই কারণে কিছুটা মানুষের মধ্যে কনসাসনেস বেড়েছে। ফলত এই ধরনের লোকগুলো কিন্তু এখন তুলনামূলক বাইরে থেকে এসে বিয়ে করে নিয়ে যাওয়ার প্রবণতাটা কমিয়ে ফেলেছে। ওরা এখন স্টাইলটাকে চেঞ্জ করে কি করছে, মেয়েগুলোকেই বলছে তুমি চলে এসো আমার কাছে, তোমার বিয়ের ব্যবস্থা আমি করছি। এবং এটার জন্য এখন তারা ওই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফোন কল এইগুলোর মাধ্যমে তারা যোগাযোগগুলো করছে। তার ফাঁকেও কিছু কিছু এখনো রয়েছে, কি করে এরা যোগাযোগগুলো এইভাবে তৈরি করে। ধরা যাক চিঙ্গিসপুর গ্রামের একটা কোনো মহিলা এর আগে পাচার হয়ে গেছিল, সে এখন পাচার হয়ে যাবে, এখন সে বিহারে কোনো একটা এলাকায় থাকে, ওই মেয়েটিকে এখন টোপ হিসেবে ব্যবহার করা হয়।
কি করা হচ্ছে যে ওর সঙ্গে আমার এবার ফ্যামিলির সঙ্গে লিঙ্ক করে দেওয়া হলো। গ্রামে সে মাঝে মাঝে আসছে, সে খুব সুন্দরভাবে জীবনযাপন করছে, তার পোশাক আশাক এমন একটা পরিবেশ তৈরি করে দেয় গ্রামে যে দেখো আমি কত ভালো আছি ওখানে গিয়ে। এই করতে করতে তার কাজ হচ্ছে সার্চিং করছে গ্রামে কোন পরিবারটা থেকে এরকম মেয়ে তোলা যায়, কোন বাড়িতে কিশোরী মেয়ে রয়েছে, কোন বাড়িতে অভাব রয়েছে, কোন বাড়িতে বাবা মা একটু উইক, ওরা টার্গেট করে দিল। এইবার ওই পরিবারটাকে গিয়ে সে তখন নগদ ধলাই করে দিল, প্রয়োজনে তাকে আর্থিক সাহায্য করে দিল। এইবার ওই পরিবারটা তখন মোটিভেট হয়ে যায়। এবার দুম করে তখন কোনো ছেলেকে নিয়ে এসে 1 ঘন্টার মধ্যে বিয়ে দিয়ে এখান থেকে চলে যায়। এরকম একটা আমি উদাহরণ দিচ্ছি, বালুরঘাট শহরের একটা উদাহরণ দিচ্ছি, এটা 2016 বা 17 সালের একটা ঘটনা। মেয়েটির মা বাসা বাড়িতে কাজ করে, মেয়েটি বালুরঘাটে একটা স্কুলে পড়তো, ক্লাস সম্ভবত 9-এ পড়তো, ওদের প্রতিষ্ঠিত স্কুলের ছাত্রী। তো তার সঙ্গে এরকম যোগাযোগ হয়ে যায় একদম স্যার এরকমই, সে এলো এখানে, দেখা সাক্ষাৎ হলো, ছেলেটা ওই বাড়িতে চলে এলো, ছেলেটাকে দেখে মেয়েটি প্লিজড হয়ে গেল, দারুণ হ্যান্ডসাম দেখতে, ভালো ছেলে। মেয়েটার মাকে না বলেই ওই ছেলেটার সঙ্গে মেয়েটি চলে গেল। পরে মেয়েটার মা বুঝতে পারলো যে মেয়েটি খারাপ জায়গায় চলে গেল, মেয়েটা তো বিক্রি হয়ে গেল। থানা পুলিশ ইত্যাদি করেও যখন কিছু হয় না, মাস 2-1 পরে তখন কোনোভাবে আমার সন্ধান পায়, আমার সঙ্গে যোগাযোগ করে। তখন আমি চাইল্ড লাইনে ছিলাম, পুরো কেসটা দেখলাম। অলরেডি তখন দেখলাম পুলিশের দিক থেকে অনেক দূর অব্দি তারাও এগিয়েছে, কিন্তু ট্রেস করতে পারেনি। পরবর্তীকালে কেসটা ট্রান্সফার হয়ে তখন যখন নিয়ে চলে গেল, আমাদের স্পেশাল জুভেনাইল পুলিশ ইউনিটে গায়ে চলে গেল, তখন জানতে পারা গেল যে মেয়েটি দানাপুর বলে একটা জায়গা রয়েছে উত্তরপ্রদেশে, দানাপুর, সেখানে একটা 5 স্টার হোটেলে তার এখন স্থান। ওই হোটেলে সে এখন এজ এ অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করছে, প্লাস তার সঙ্গে সেক্স র্যাকেটের সঙ্গে যুক্ত। এই বিগত 2-3 মাসের মধ্যে মেয়েটার জীবনযাপন সবকিছু চেঞ্জ হয়ে গেছে। পুলিশ গেল আনতে, রেস্কিউ করা হলো, মেয়েটিকে ফেরত আনা হলো। আনার পরের ঘটনা বলছি, মানে এই 2-3 মাসের মধ্যে মেয়েটির এমন পরিবর্তন হলো তার, যে তাকে যখন পুলিশ বলছে, পুলিশকেও জিজ্ঞেস করছে স্যার আমরা কিভাবে যাবো গাড়িতে, আমরা তো অমুক ট্রেনে যাবো। স্যার আমি কিন্তু এসি ছাড়া যেতে পারবো না, পুলিশের টিকিট করা আছে স্লিপারে, আমি তো এসি ছাড়া যাতায়াত করি না। জল যাবো কি কোম্পানি, যেগুলো জল আমি খাই না, বিসলেরি লাগবে, সিট পেনশন জল খাই না। দেখ এরকম গোটা রাস্তা পুলিশকে বিব্রত, পুলিশ আমাকে পড়েছে, সুযোগ এরকম পরিস্থিতি কি করবো, যা চাইছে ওটা দিন, বাজেট ঘাটতি করলে পরে আমরা দেখবো, আপনি যদি না হয় আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে আপনি কিছু হেল্প করবো, কিন্তু আপনি নিয়ে আসেন। যাই হোক মেয়েটি আসলো, ফার্স্ট আমার সঙ্গে বসে সামনাসামনি কথা হচ্ছে, কাউন্সিলিংয়ে বসছিল সঙ্গে। তো ও আমার চেয়ারে বলতে বসতে চাইছে না, মানে চেয়ারটা ওর জন্য ফিট নয়, এই চেয়ারও বসে না। বলছি ইতনা গন্ধা কিউ স্যার, ইহা পে আপ কাম করতে হ্যায়। 3 মাসের মধ্যে বাংলা বলা ভুলে গেছি, বাংলা বলছে, একটা শব্দ আমার সঙ্গে বাংলা বলে, আমি তো বাংলা ভালো, হিন্দি ভালো বলতে পারি না, কাটা কাটা ভাঙা ভাঙা হিন্দি বলছি। ও ফ্রেন্ড হিন্দি বলছে, আমি ওর পাশে বসতে পারছি না। ওই চেয়ারের মধ্যে দাঁড়িয়ে থাকবে মেয়েটা, প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকবে, এবং চ্যালেঞ্জ করলো আমাকে যে आपका जितना पेपर का काम है वो कर लो, जल्दी जल्दी कर लो, मैं मेरा रिटर्न टिकट तैयार है, मैं जाऊंगा। वो रिटर्न टिकट बोलता हूँ देखिए, जब कैसे आप रुकेंगी मुझे मैं देख लूंगा। तो ट्रैफिकिंग এর শক্তি এত মারাত্মক, পুলিশ অফিসার তখন খালি ব্যস্ত যে কি করে কেসটাকে ডিসপোজাল করবে, কোর্টে সাবমিট করবে যে হ্যাঁ মেয়ে পেয়ে গেছি, মেয়ের বাপ বলবে যে হ্যাঁ আমার কোনো অভিযোগ নাই। মেয়েটা টিল না ওখানে আছে, আমরা কেউ আটকাতে পারি। আমাদের পুরো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমরা সমস্ত রকম প্রচেষ্টা চালিয়েও মেয়েটার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া বড়, টিকিট ক্যান্সেলও করিয়েছিলাম আমরা। ওই টিকিটটা আমরা সাসপেন্ড করে নিয়ে টিকিটটা ক্যান্সেল করে দিয়েছি। তারপরেও 15 দিন কি 20 দিন পরে আমরা খোঁজ দিয়ে দেখি মেয়েটা নেই। তো ট্রাফিকিং শক্তিটা এত মারাত্মক শক্তি, এবং সোসাইটিতে এমনভাবে সবাই যুক্ত আমরা আর কি পারি না। যাই হোক এগুলো আমরা আবার পরে আলোচনা করবো। আমরা সবার হাতে পেয়ে গেছি নিশ্চয়ই, এটা আছে যে কেউ হয়তো উইলিংলি ওখানে দেখলো পরিস্থিতিটা দেখে এসে থাকবে,
সোসাইটি তাকে অ্যাকসেপ্ট একদমই স্যার, এরকম প্রচুর কেস আছে, এরকম কেস আছে। না এটি রাখা যাবে না। এরকম একটা কেস আমরা পেয়েছিলাম, কুমারগঞ্জের একটা ট্রাইবাল মেয়ে, তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল রাজস্থানের জাট সম্প্রদায়ের কাছে। সেটা কিরকম ছিল কেসটা আমি আমার জন্যই আমি করেছিলাম কেসটা। এটা খুব ভয়াবহ একটা কেস ছিল, অনেক পুরনো কেস। মেয়েটাকে প্রায় 10 বছর আগে বিক্রি করে দেওয়া হয়। এটা আমি 2012 সালের কথা বলছি। তারও 10 বছর আগে মেয়েটিকে বিক্রি করে দেওয়া হয়। 10 বছর পরে মেয়েটির মা জানতে পারে যে মেয়েটা বিক্রি হয়ে গেছে। কোথাও ডায়েরি করা নেই, ইনফরমেশন দেওয়া নেই, কেস ফাইলে কিচ্ছু হয় নাথিং। তখন আমার কাছে এসছে, আমি পুরো কেসটাকে শোনার পরে বললাম এটা তো মামলাই করতে পারবো না, মামলা করার মতো জায়গা দিইনি। তখন কুমারগঞ্জ থানার ওসি ছিলেন, আপনারা সবাই জানবেন, সৌম্যজিৎ রায়, বালুরঘাটে আমাদের এই জেলার ডাকসাইডের পুলিশ অফিসার। তিনি তখন কুমারগঞ্জের ওসি। তাই বললাম একমাত্র আমাদের স্যারের সাথে কথা বলবো, যদি উনি কোনো রাস্তা দেখাতে পারেন, মানে এই কেসটা হবে না। আমি চলে গেলাম, স্যারকে গিয়ে বললাম স্যার এই ঘটনায় কি করে রাস্তা বলুন যে আমি এই মহিলাটাকে বাঁচাতে পারি বা উদ্ধার করতে পারি, তার এইটুকু ইনফরমেশন আছে, আর কিছু নেই। তো স্যার বললো কেস তো করা যাবে। তখন উনি উপায় বাতলালেন যে সুরজ একটা কাজ করো, তুমি ডায়েরিটা লেখো, তুমি নিজে লেখো, আর ওই 10 বছর টাইমকে আপনাকে কমিয়ে দাও, দিয়ে বলো যে বছর 3 আগে, আনুমানিক বছর 3 আগে মেয়েটি হারিয়ে যায়। তারপর থেকে কোনো খোঁজ নেই। লাস্ট অমুক তারিখে একটা ফোন এসেছিল, এসে মনে হয় যে আমার মেয়েটি, মানে একটু ডায়েরিটাকে আমরা একটু অন্য স্টাইলে করে যাতে করে কেসটা লস করতে পারি। যাই হোক আমরা কেস লস করলাম, একদম হিউম্যান ট্রাফিকিং অ্যাক্ট ITBA ধারায় পাচারের ধারাগুলো দিয়ে মামলাটা করা হলো। করার পরে ওখানকার পুলিশকে দিয়ে আমরা পরিবার ট্রেস করলাম। একদম পাহাড়ের উপরে গুর্জর সম্প্রদায়ের সঙ্গে একটা বিয়ে হয়েছিল, অদ্ভুত বিষয়। যে বাড়িতে বিয়ে হয়েছে মেয়েটির, ওরা 4 ভাই, 4 ভাইয়ের একটা বউ, 4 ভাইয়ের একটা বাবা, বাবারও বউ। ট্রাফিকিং ব্যাপারটা বোঝা গেল কত সিরিয়াস বিষয়। যে বিয়ে করে নিয়ে গেছিল তার আরো 3 ভাই আছে। 4 ভাইয়েরই যৌন সঙ্গী হচ্ছে এই মহিলা। ইভেন তার বাবা, 4 ভাইয়ের যে বাবা, মানে 5 জনের খাদ্য হচ্ছে মেয়ে, এবং 5 জনেরই পর্যায়ক্রমে সন্তান প্রসব করতে হয়েছে মেয়েটি, পর্যায়ক্রমে। আমরা যখন মেয়েটিকে রেস্কিউ করি তার আগে 3টে বাচ্চা, আর যখন রেস্কিউ করি তখন পেটে আরেকটা 4th বাচ্চা। ওইরকম স্যার, ওখানে ওইরকমই স্যার। আমাদের এই বাংলা থেকে, বিহার থেকে যে সমস্ত মেয়েরা পাচার হয়ে আপনার রাজস্থান, গুজরাট ওইসব এলাকাগুলোতে চলে যায়, তাদের প্রত্যেকেরই কিন্তু এটাই জীবন, এবং বাড়ি থেকে কোনোদিনই বেরোতে পারে না। এবং তারা খুব প্রভাবশালী, প্রচন্ড অর্থনৈতিক ক্ষমতাশালী ব্যক্তি তারা, ও কোনোদিন বাড়ির ওই 4 দেওয়ালে বাইরে যাওয়ার তার ক্ষমতা নেই। বাড়িতে মেহমান আসলে তাদের সঙ্গে দেখা করার কোনো ক্ষমতা নেই। ওরা সব আনন্দ ফুর্তি করছে, কিন্তু ও পর্দা টানে, একদম ব্যাকসাইড। তো তখন যখন রেস্কিউ করে মেয়েটাকে আমরা আনছিলাম, আমার এখানে আমি জানি না, আমার এখানে একজন কর্মীকে পাঠিয়েছিলাম। মুহূর্তের মধ্যে ওই জাট সম্প্রদায়ের সবাই বন্দুক নিয়ে পুলিশের গাড়ি ঘেরাও করেছে। ওখানে আমাদের বেঙ্গল পুলিশ ছিল, রাজস্থান পুলিশ ছিল, পাঞ্জাব পুলিশ ছিল, 3টা পুলিশের গ্রুপ। একদম মানে বর্ডারটা এমন জায়গায়, বর্ডার আর কি, ওখানে পাঞ্জাব এবং রাজস্থানের বর্ডার এরিয়া ওই জায়গাটা। ওখানকার পুলিশ বলছে এনি হাও আপনি এখান থেকে শিফট করুন, মহিলাটাকে নিয়ে কেস পড়া দেখা যাবে। কোনো মতো মহিলাটাকে গাড়িতে তুলে পুলিশ পালিয়ে আসছে ওখান থেকে, স্পট থেকে নিয়ে এসে যে থানার কেস, মানে যে থানার আন্ডারে, সেই থানাতে আমরা মহিলাটাকে নিয়ে দাঁড়াতে পারিনি। তারও দূরবর্তী একটা থানাতে গিয়ে ওখানে সমস্ত রিপোর্টিং করে ওখান থেকে মহিলাটাকে নিয়ে পালিয়ে নিয়ে আসা। যাই হোক, এটা গেল এই পার্ট। আপনি যে জায়গা বলেছিলেন যে মেয়েটাকে যখন আমরা নিয়ে আসতাম ফিরিয়ে এখানে, কুমারগঞ্জ যখন ফেরত এলো, সোসাইটির অ্যাকসেপ্ট করছে না, প্রতিটা নষ্ট মেয়ে। আরো সমস্যা হয়ে গেল যখন তার সন্তানটা প্রসব হয়ে গেল, ভয়ঙ্কর সমস্যা স্যার। ওটা বলতে গেলে আমার সারাদিন লেগে যাবে। পরবর্তীকালে শুধু এটুকু বলি, পরবর্তীকালে আমরা ব্লক প্রশাসন, জেলা প্রশাসন সবাই মিলে দিনের পর দিন ওই গ্রামে গিয়ে আমরা মিটিং করেছি, তাদের কমিউনিটির সঙ্গে বসেছি, বিষয়টা নিয়ে আলোচনা করেছি। বারংবার করার পরেও কোনো রকম প্রবলেম সলভ হয়নি। শেষ পর্যন্ত মহিলাটিকে আমরা কলকাতায় এক জায়গায় পাঠালাম কাজ করতে, একটা নার্সিং হোম, সম্ভবত নার্সিং হোমে একটা কাজ জোগাড় করে
বর্তমানে মহিলাটি কলকাতায় রয়েছে। আর তার যে একটা সন্তান যাকে কোলে করে দিয়েছিল, সব সন্তান আনতে পারেনি, একটা সন্তান কোলে যেটা ছেড়ে নিয়ে এসছে, আর একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তার পড়াশোনা যাবতীয় ইনস্টিটিউট ব্যবস্থাগুলো আমরা কিন্তু করছি। এইরকম খুব সিরিয়াস বিষয়, মানে একবার সামাজিকভাবে জেনে গেলে তার আর এলাকায় থাকা খুব কষ্টকর। সে কিন্তু আবার পুনরায় আগের জায়গায় ফেরত চলে যায়। 100টা কেসের মধ্যে 90টা কেস দেখা যায় যে আফটার রেস্কিউ দেন এগেইন ব্যাক টু প্যাভিলিয়ন, এটা হয়। যাই হোক, আমরা যেটা দিলাম, প্রশ্নপত্র দিলাম, এটা 20টা প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 5। 100-র মধ্যে তোমাদের অ্যাসেসমেন্ট হবে। যখন প্রথম প্রশ্নটা দেখো 5টা পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ, ওইটা মানে ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার, হ্যাঁ ওইটা তোমাদের বিএড এর সেশন আছে হবে না, সেমিস্টার ধরে কিভাবে করো ওইটা শুধু মেনশন করো। ফার্স্ট সেম সেমিস্টার যা হয় ওটা মেনশন করো। আর কোশ্চেনগুলো মোটামুটি বোঝা যাচ্ছে, কোনটা অসুবিধা আছে কোনটাতে? স্যার প্রথম যে কোশ্চেনটা এটা তো মাল্টিপল সিলেকশন পসিবল, একাধিক, যতগুলো মনে হবে ততগুলো ঠিক দেবো। যদি মনে হয় একটা নয় ঠিক দেবো, সবগুলো একাধিক ঠিক দেওয়া যাবে। যেটা ইয়েস নো আছে বা ইয়েস অথবা নো আছে। জোরে বলো, কত নম্বর কোশ্চেন? স্যার ওয়ান এর ওই এফ নাম্বার অপশন, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি, সাংবিধানিক প্রতিকারের অধিকার। হ্যাঁ, আরে আমাদের লাইসেন্স সংবিধানে কিছু পরে পরে এটা পরে ব্যাখ্যা করছি আমরা। আপাতত তোমার যেটা মনে হচ্ছে সেটা তুমি করে দাও, যা মনে হচ্ছে করে দাও ফটাফট। আমাদের আর 5 মিনিট টাইম দেবো আমরা। টাইম বাড়িয়ে দেবো 10 মিনিট, 10 মিনিট টাইম। ওটা স্যার ওই ওটা কি ওটা যাবে? হ্যাঁ, তার সুবিধা হয়। আগে কখনো শোনোনি, ইচ্ছে করে দেওয়া যাতে করে আমরা ওই জায়গাটা পরে আবার একটু স্টাডিটা করতে পারি। দিয়েছো লিখতে সকালে? যেটা আমরা যে জায়গাটায় তোমাদের সাথে আলোচনা করবো, চাইল্ড অ্যাবিউজ মেন্টাল হেলথের উপরে, খুব দ্রুত ওই জায়গায় যাবো। স্যার ওই স্লাইডটা একটু লাগিয়ে দেয়। হ্যাঁ, এটা আজকে আলোচনা করবো, কালকে যে আমরা বেসিক্যালি যে অ্যাবিউজ বিষয়টা, মানে আমরা বেশিরভাগই মনে করি যে মহিলারা খুব অ্যাবিউজের শিকার হয়। আমাদের সমাজ ব্যবস্থায় সবচেয়ে বেশি শিকার মহিলা, এবং থানাতেও পরিসংখ্যান যদি আমরা দেখি সবচেয়ে বেশি কেস হয় হচ্ছে মহিলাদের বিরুদ্ধে। কিন্তু সবচেয়ে বেশি অ্যাবিউজের শিকার কিন্তু শিশুরা। এই জন্য বলা হচ্ছে, আমাদের বলছি এখানে হিডেন এপিডেমিক, মানে মহামারীর মতো। বাচ্চারা যেভাবে অ্যাবিউজের শিকার হয়, এটা 100টার মধ্যে 95টা কেস আনরিপোর্টেড, মানে রিপোর্ট হয় না, নন রিপোর্টেড হয়ে থাকে, রিপোর্টই হয় না। তারপরে যেগুলো রিপোর্ট হয় সেগুলোর কেসগুলো খুব একটা বেশি দূর এগোয় না, কিছু দূর গিয়ে আবার স্টপ হয়ে যায়। তো আমরা এই জায়গাটা আজকে আলোচনা করবো যে বাচ্চাদের উপরে কিভাবে অ্যাবিউজগুলো আমরা কমাতে পারি। কি লেখা আছে পড়ো তো কেউ একটু। কি মানেটা কি? কি আপনার কথা কি বোঝা গেল বিষয়টা কি? কেউ কেউ বুঝিয়ে বলো কি বিষয়টা। স্যার নট যেটা সম্বন্ধে জানে না আমাদের চোখও সেটা দেখতে আরেকটু কেউ বুঝে খুব সহজ সহজ সবাই জানো, একটু মানে আমরা একটু থিঙ্কিং করি বিষয়টা কি।
the eye does not see what the mind does not know. মানে আমার মন যদি বিষয়টা না জানে তাহলে আমি ওটা দেখতে পাবো। ধরেন আমার সামনে এই অবজেক্টটা রয়েছে, ক্যামেরাটা রয়েছে, আমার মন যদি না বলে যে এটা ক্যামেরা, তাহলে কিন্তু এটা আমার কাছে ক্যামেরা নয় বা কিছু নয়। অর্থাৎ চোখের আগে সাড়া দেয় কি? মন, ব্রেন, তাই না? আমাদের থট চলে সবার আগে ওইটাই। ধরো আমরা সারাদিন আজকে আসার পর থেকে চাই করছি, মানে আমরা আমাদের থিঙ্কিংটা কি, আমাদের মাইন্ড সেট আপ কোথায় হয়ে আছে? চাইলের উপরে। তো যতক্ষণ পর্যন্ত তোমার ভেতর থেকে ওই বিষয়টা না আসবে, চোখের সামনে দেখি আমি দেখতে পাবো, রাস্তাতে আমরা যাচ্ছি আমি সবই দেখতে পাই, কিন্তু আমরা কিছুই দেখতে পাই না, হয় কি না? তখন আমার মন কি বলছে? ধরো তুমি যখন কলেজে আসছো, তখন তোমার আশাটা কি? শুধু তোমার মন কি বলছে? যে কখন আমি কলেজ যাবো। তার বাইরে আশেপাশে সবই দেখছো তুমি, কিন্তু কোনো দেখাই কিন্তু তোমার দেখানো না, কারণ তোর মন সেটা ভেতর থেকে সাড়া দিচ্ছে না। অর্থাৎ মনকে আগে কথা বলা হয়, মন আগে দেখবে, তারপরে চোখ দেখবে। ডেফিনেশন অফ অ্যাবিউজ এন্ড নেগলেক্ট, মানে এই যে অ্যাবিউজ, শিশুরা কিভাবে নির্যাতনের শিকার হয় এবং অ্যাবিউজের শিকার হয়, এটা ছোট্ট করে আমি বলবার চেষ্টা করেছি। Child abuse and neglect is defined as being any physical or mental injury, act on sexual abuse or exploitation, negligent treatment or maltreatment of any child under the age of 18. 18 বছর নিচে শিশু আছে। চতুর্থ টিম কালকের জন্য তোমরা রেডি হচ্ছ তো? হ্যাঁ, কারা আছে? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো শিশুদের শুধুমাত্র যে মারধর করলেই যে হয় তা কিন্তু নয়। প্রথমে বলা হচ্ছে ফিজিক্যাল, অর্থাৎ লাঠিতে পেটানো, কিছুদের মারা, আঘাত করা, এগুলো সবই অ্যাবিউজের মধ্যে পড়ছে। ইভেন মেন্টাল অ্যাবিউজ, ফিজিক্যাল অ্যাবিউজের চাইতে বেশি অ্যাবিউজ হয় বাচ্চারা আছে মেন্টাল। কিরকম? দেখবে সারাক্ষণ তোমাকে ভয় দেখানো হচ্ছে, তোমাকে বকা হচ্ছে, এগুলো কিন্তু সবই মেন্টাল অ্যাবিউজ। একটা বাচ্চাকে যদি সারাক্ষণ কেউ বলে তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই পারবি না, তুই ফালতু ছেলে, অমুক ছেলে, তুই বকে গেছিস, তুই রসাতলে চলে গেছিস, হ্যাঁ, আরো অনেক ভাষা, অনেক সময় স্ল্যাং ইউজ করছে তার বাবা মা বাচ্চাকে, এইগুলো বা তার চারিপাশে যারা রয়েছে তারা, তার বন্ধু বান্ধব, পরিবেশ, পরিচয় যারা রয়েছে প্রত্যেকে, তাহলে এটা কিন্তু সবটাই কার মধ্যে পড়বে? মেন্টাল ইনজুরি। মানসিকভাবে ওই বাচ্চাটা আঘাতপ্রাপ্ত হতে যখন তোমাদের মতো এজে পৌঁছাবে, ওই বাচ্চাটা কিন্তু মেন্টাল হেলথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শিশুর মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ, যে জায়গায় আমরা প্রত্যেক বাবা মাই 100 ভাগের মধ্যে 50 ভাগ 60 ভাগ আমরা ফেলি, প্রত্যেকটা বাবা মা। কোনো বাবা মা বলতে পারবে না যে আমি আমার সন্তানকে সঠিকভাবে তার মেন্টাল হেলথের যত্ন নিতে পেরেছি। আমার বাবা চাকরি করে, উপার্জন করে, আমি তার ফিজিক্যাল হেলথ থেকে শুরু করে সব সাপোর্ট করে দিচ্ছি, তার টিউশন মাস্টার, ফিস, পড়াশোনা, এভরিথিং সব কিছু দিয়ে দিলাম, বাট তার মেন্টাল হেলথে আমি যত্ন নিতে পারলাম না। বাচ্চারা কি চাইছে, তার কি নিড, এই বিষয়গুলোকে তো আমরা গুরুত্ব দিই না। ফলত দেখা যায় বাচ্চারা অনেক সময় নিঃসঙ্গতায় ভুগছে, বাড়িতে নিঃসঙ্গতায় ভুগছে। কিছু জায়গায় গার্লস হাই স্কুলে একটা বাচ্চা পেয়েছিলাম, মেরিটোরিয়াস স্টুডেন্ট। পরে দেখা গেল যেরকম বাবা মার লাভ আর অ্যাফেকশনের থেকে বঞ্চিত। বাবাও চাকরি করে, মা বোধহয় গৃহবধূ ছিলেন, বাবা সারাক্ষণ বাড়িতে এসে অশান্তি, মারধর ইত্যাদি দেখে। চোখের সামনে প্রতিদিন দেখতে দেখতে যে মেয়েটা যখন ক্লাস 9 থেকে পড়ে যায়, সে মানসিক ব্যাধিতে পড়ে গেল। অর্থাৎ সুস্থ বাচ্চাটাকে অসুস্থ করে কে তুলবে? তার পরিবার, তার এনভায়রনমেন্ট। মেন্টাল হেলথের যত্ন নেওয়াটা কিন্তু সবার আগে দরকার, তার অভিভাবক, তার পরিবার, তার নেইবার, স্কুল, সব জায়গায়, যে কোনো জাত। আমি এখানে আছি, আমরা যে সারাক্ষণ তোমাকে বকাবকি করি বা টিচারের সামনে ধমকায় চমকায়, মেন্টাল হেলথ ক্ষতিগ্রস্ত হবেই হবে। তো এই জায়গাটা যত্ন নিতে হবে শিশু নির্যাতনের হাত থেকে বাঁচতে গেলে। এবং সেক্সুয়াল অ্যাবিউজ, এক্সপ্লয়টেশন, ট্রিটমেন্টে অবহেলা। শিশু হয়তো বলছে যে আমার, জানো তো বাবা, আমার এখানটা খুব ব্যথা করছে, হ্যাঁ কিছু হয়নি, কিন্তু এই বাচ্চাদের মাঝে মাঝে একটু বলে, হয়তো আমি এইভাবে অ্যাভয়েড করলাম, 2 দিন 3 দিন পরে
পঞ্চম দিনে দেখছি যে না সত্যি করে ইনফেকশন হয়ে গেছে। অর্থাৎ শিশুর কোনো কথাকে আমরা গুরুত্ব না দেওয়া। মাথায় রাখবে শিশুরা ভুল বলুক ঠিক বলুক যেটা বলছে তার বক্তব্যটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এইটা হচ্ছে ফার্স্ট আমাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। আমরা প্রথম বলি হয়তো সে ভুল বলছে, হয়তো সে মজা করে বলছে, হয়তো সে আমাকে ঠকানোর জন্য বলছে, যেটাই করুক না কেন তুমি অ্যাসেসমেন্ট করবে পরে যে তোমাকে ইচ্ছে করে বললো না যাই করবো, কিন্তু প্রাথমিকভাবে ও যেটা রিপোর্ট করছে তোমাকে বা তোমাকে যেটা বলতে চাইছে সেটা অবশ্যই শুনুন, নতুবা তার মেন্টাল হেলথ ক্ষতিগ্রস্ত হবে। সে হয়তো বলছে বাবা বাবা জানো তো আমাকে ওই আন্টিটা না বকেছে, খুব আগ্রহ সহকারে ওর গল্পটা শুনবে। তুমি তখনই বলে ছাত্র তোর আন্টি বকেছে কি হয়েছে, ওর আমাকেও বলে। এই যে তুমি অ্যাভয়েড করলে মানে ও কিন্তু তোমাকে আর দ্বিতীয় দিন এসে পরে আর কমপ্লেনটা করবে না। এবার আন্টির পরের দিন ওকে আরো কিছু অ্যাবিউজ করেছে। এই করতে করতে তাকে হয়তো ওই আন্টির বাড়িতে একজন ছিল সেও তাকে সেক্সুয়াল অ্যাবিউজ করে ফেলবে। ওই কথাটাও এসে বাড়িতে বলা সাহস পাবে না। রিসেন্ট আমাদের এদিকের একটা মেয়ে মানে বালুরঘাট ব্লকেরই একটা বাচ্চা মেয়ে, বাবা চলে গেছে ভিনরাজে কাজ করতে, মা চলে গেছে শিলিগুড়িতে কোনো একটা কাজে। বাড়িতে তার দাদুর বাড়িতে তার পাশে এক দাদু থাকে, দাদু খুব ভালোবাসে বাচ্চাটাকে। দাদুকে বলেছে একদিন দেখুন আমি এই গাড়িতে যাবো, পরের গাড়িতে আসবো, শুধু ওয়ান নাই। রাত্রেবেলা সেই দাদু তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করে, একদম রেপ করে বাচ্চাটাকে। 6 বছর কি 7 বছর বাচ্চাটা বয়স ছিল। দাদুর বয়স হচ্ছে 65। তাহলে এই যে আমাদের এখানে কি প্যারেন্টসের যদি সচেতনতা না থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সেক্সুয়াল এক্সপ্লোরেশন 100% হবে। কোথায় হবে? সবচেয়ে প্রথম সেক্সুয়াল অ্যাবিউজের শিকার বাচ্চারা হয় তার নেইবার, তার বাড়িতে, তার সারাউন্ডিং। এবং যত বেশি আমাদের কাছে রিপোর্ট হয় দেখা যায় হয় তার বাড়িতে তার কাকা নাহলে জ্যাঠা নাহলে এমনকি ইভেন বাবা পর্যন্ত, তার প্রতিবেশী, যেমন একটা প্রতিবেশী দাদু ছিল, সমস্ত কেসগুলো আমরা তাই দেখি। বাইরে থেকে এসে কেউ দুম করে অ্যাবিউজ করবে না। এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। যারা বাচ্চা কেন রাস্তাতে আমি দুম করে গেলাম গিয়ে হয়তো তাকে অ্যাবিউজ করলাম, এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। কিন্তু অ্যাবিউজটা কোথায় হয়? একদম হোমলি অ্যাটমসফিয়ার, নিজেদের মধ্যে। কাউকে বিশ্বাস করবে না, কেউ না। মানে আমরা সাইকোলজিক্যালি যখন পড়াশোনা আমাদেরকে আমরা শিখি আর কি, দেখা যাচ্ছে যে আমার দাদা বোনকে খুব বেশি ভালোবাসছে, সন্দেহ করতে হবে ওকে এত বেশি মানে ভালোবাসছে কেন, ডাল মে কুছ খাওয়া হ্যাঁ না তো। তখন থার্ড আই দিয়ে এবার ইনভেস্টিগেশন করো বিষয়টা, তবেই দেখবে যে কি আছে। ভালোবাসা আমার নাই না, কিন্তু সেটা যখনই ওভারসিট করে যাচ্ছে। পাশের বাড়ি দাদু ওকে ওর জন্য প্রতিদিন চকলেট নিয়ে আসে, প্রতিদিন খুব ভালোবাসে, এই আয় 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 গুরু আয় দাদা আয় ভাই আয়, প্রচন্ড। মানে বাবাও তো ভালোবাসে না, দাদা আমি দাদুটা ভালোবাসে। দেন ইউ থার্ড আই লাগাই দাও, ইনকোয়ারি করো, বিষয়টা আমাকে ধ্যান দাও কেন এরকম হচ্ছে। বাচ্চার উপর ছেড়ে দিয়ে তুমি চুপচাপ থাকবে না। তুমি চুপচাপ থেকে গেলেই কালকে একটা গল্প করছিলাম 15 বছরের বাচ্চা, এই 5 বছরের বাচ্চার গল্পটা ওই জিনিস হবেই হবে। দেন ম্যালনিউট্রিশন, ওই যে অপুষ্টিজনিত কারণে অনেক সময় ভোগে আমরা, দেখেও দেখি না, চুপচাপ থাকি। এটা বিশেষ করে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পরিবারগুলোতে হয়। স্যার নেক্সট, আমরা এই অ্যাবিউজের একটু ভাগগুলো দেখে নিই। অবহেলার শিকার 59%। 100টা বাচ্চার মধ্যে 49টা বাচ্চায় 59টি বাচ্চাই হচ্ছে নেগলেক্টের শিকার। এক্ষেত্রে কোনো ক্লাসিফিকেশন নেই, মানে দরিদ্র গরিব মিডল ক্লাস আপার মিডল ক্লাস এরকম ভাগ নেই, কিন্তু যে কোনো জায়গায় হতে পারে। বাবা মা দুজনেই বিরাট চাকরি করে, হ্যাঁ, তাদের টাইম নেই, বাচ্চার সাথে কথা বলার টাইম নেই, বাচ্চা বড় হচ্ছে কথা বলার টাইম নেই। ইভেন সেদিন একটা গল্প শুনলাম, বাবা মা হচ্ছে ইউনিভার্সিটির অধ্যাপিকা, বাবা একটা বড় অফিসার, বাবা মোটামুটি 6 মাস 7 মাস পরে বাড়িতে আসে। এবার ওটা যে বাবা হয় বাচ্চারা জানে না যেটা বাবা, তার মা গল্পটা করছে আমাদের শেয়ার করছে, যেটা বাবা গল্পটা জানে না। তার বাবাকে পরিচিত করতে ভদ্র মহিলা
পরবর্তী 2 বছর সময় লেগেছে। যেটা তোর বাবা, বাবা কি, কেন বাবা, কেন একে রেসপেক্ট করবি, কেন ভালোবাসবি, তারপরে ফোন দিয়ে, তখন অত ফোন টোন ছিল, পরে ফোন এলো, ফোনে দেখানো, এই দেখে এই ছবিটা তো বাবার ছবি, হ্যাঁ বাবা এলে এই বলবি সেই বলবি। তারপরে ছেলেটা অত মেন্টালি বাচ্চারা কতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত, বাবা শব্দের প্রতি যে আবেগ, যে দরদ, সে থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এইভাবে এটা কিন্তু নেগলেক্টের মধ্যে পড়ে। এবার কন্যা সন্তান হলে ওটা আরেক ধরনের নেগলেক্টের শিকার হয়ে গেছে। একই বাড়িতে একটা ছেলে একটা মেয়ে আছে, বাবা মা দুজনে ছেলেটার পিছনে পড়ে আছে। ও যেমন বলছিল মেয়ের পিছনে দেখছে না, ওখান থেকে নেগলেক্ট হয়। তখন ধীরে ধীরে মেয়েটা ধীরে ধীরে অবসাদে ভুগতে থাকে, নানান ধরনের তার মধ্যে মেন্টাল ট্রমা তৈরি হয়ে যায়, এবং সেটা বাড়তে বাড়তে সেটা খুব বেশি বেড়ে যায়, তখন তার মেন্টাল ইলনেস তৈরি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। ফিজিক্যাল অ্যাবিউজ এটা কমে গেছে, মানে 10.8%। সেক্সুয়াল অ্যাবিউজ হচ্ছে 7.6। পরিসংখ্যাটা কম হলেও এটা কিন্তু মারাত্মক সংখ্যা, এটা হওয়া উচিত 0। আমাদের দেশে কোনো সেক্সুয়াল অ্যাবিউজ হওয়ার কথা নয়, কিন্তু সেখানে পরিসংখ্যান বলছে এতগুলো বাচ্চা, 100টা বাচ্চার মধ্যে 7.6% বাচ্চা সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়ে পড়ে। দেন ইমোশনাল অ্যাবিউজ, এটাও মারাত্মক, মানে কথা বলে কাউকে অ্যাবিউজ করা। এটা বিশেষ করে টিনেজ মেয়েরা ভীষণ ফিল করে, রাস্তাঘাটে ইভটিজিং এর শিকার হয়ে পড়া, বাজে কথা বলে, এখন তো ফোনে হোয়াটসঅ্যাপে একটা কিছু বাজে কথা বলে ছেড়ে দিল, এগুলো মারাত্মকভাবে মেন্টাল প্রেশার তৈরি করে দেয়, এবং তারা শেয়ার করতে পারছে না। হয়তো তার এক বন্ধু এমন কথা তাকে বলেছে, সে তার মাকে বলতে পারছে না, বাবাকে বলতে পারছে না, বন্ধুদের বলতে পারছে না, ও সারাক্ষণ বসে বসে ওইটাই আওড়াচ্ছে, এই করতে করতে ঘর বন্ধ করে দিয়ে চিন্তা করছে। কি এরকম ঘটনাগুলো ঘটে কিনা? আশা করি তোমাদের এরকম অনেকেরই ক্ষেত্রে ঘটনাগুলো ঘটেছে। এআই দিয়ে বেশি হচ্ছে। হ্যাঁ, রিসেন্টলি এআই দিয়ে যে জিনিসটা প্রোগ্রামিংটা যেটা স্টার্ট হয়েছে, ওই জিনিসটা অনেকের সঙ্গে হয়েছে, আমার দু একটা বান্ধবীর সঙ্গে জিনিসটা হয়েছে। মানে এআইটা এত বাজে, ওদের ফটো নিয়ে ওরা ওই কাগজের মুখ লাগিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছে। এটা এক ধরনের ইমোশনাল অ্যাবিউজ, ওকে ফিজিক্যালি করছে না, ইমোশনালি। ওইটা পক্সো অ্যাক্টের মধ্যে পড়ে যাবে। পক্সো অ্যাক্ট আমি বলিনি এখন তোমাদেরকে। পক্সো অ্যাক্ট বলে একটা প্রিভেনশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট 2012, এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইন তৈরি হয়েছে আমাদের দেশে এই ধরনের কেসগুলো দেখার জন্য। আমরা খুব সংক্ষেপে বলি পক্সো ধরায় মামলা করা যায়, কিন্তু কি হয়, ধরো যে তোমার সঙ্গে ঘটনাটা হয়েছে, তুমি কিন্তু কোথাও রিপোর্টিং করবে। খুব বেশি হলেও কি হয় এই ধরনের কেসগুলো আমরা জানি যে সর্বশেষ যখন তুমি কোনো রাস্তা পেলে না, প্রথমে হয়তো বন্ধু বান্ধবকে বললে, বন্ধু বান্ধবগুলো হয়তো তারা কেউ মজা করছে, কেউ পিটকারি করছে, কেউ ওটা নিয়ে খুব এনজয় করছে, সে পারলে আরো 2-4জনকে ছড়িয়ে দিচ্ছে, সে সবই কিন্তু ভায়োলেন্সের মধ্যে পড়বে, সবই কিন্তু পক্সো অ্যাক্টের মধ্যে পড়ে যাবে। এবার হয়তো তুমি বাবা মাকে বলে, বাবা মা কি করে প্রথমে এই কেসগুলোতে সবার আগে বাবা মা তোমাকে দোষী সাব্যস্ত করবে। হ্যাঁ, মানে আমি কেন অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি, এটা 100টার মধ্যে 100টা কিন্তু দেখা যায় পরিবার কিন্তু তোমার পাশে সাপোর্ট করবে না। বলে তুই কেন করেছিস, নিশ্চয় তুই কিছু করেছিস, তোর সঙ্গে কেন এটা হলো, আরো ওই বাচ্চা সেই বাচ্চা তার সঙ্গে তোর সঙ্গে কেন হলো, তুই হচ্ছিস নষ্টের লোক, তোমাকে পারলে দুটো মেরে দেবে, তোমার উপরে তুমি এবারে সাহস পাচ্ছ না, এবারে আমি কি করবো, নেক্সট কি স্টেপ নেবো আমি। কিন্তু জেনে রাখো এই ধরনের ঘটনা ঘটলে পরিবার সাড়া না দিলেও কমপ্লেন করতে হবে, অনলাইনেও কমপ্লেন করা যায়। অনলাইনে পক্সো অ্যাক্টের টুল বক্স আছে, ওগুলো একদিন আলোচনা করবো। ওখানে তুমি বাই মেল করা যায়, তোমরা যেহেতু আপনার ইউটিউবের ছেলে সবাই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক যেহেতু করো, তো মেল করতেই পারো, ওখানে মেল করে কমপ্লেন করে দাও, অটোমেটিক অ্যাকশন হবে। আমাদের জেলাতে সাইবার ক্রাইম থানা রয়েছে বালুরঘাটে, ই পক্সো বক্স রয়েছে, হ্যাঁ ওখানে করা যায়। নতুবা আমাদেরকে জানো, আমরা একসাথে থানাতে যেতে পারবো, থানা যদি ভয় পাচ্ছ আমাদেরকে জানাও, সিডব্লিউসিকে জানাও, চাইল্ড হেল্পলাইনকে জানাও, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটকে জানাও, কোথাও না কোথাও রিপোর্টিং মানে দেন প্রবলেম সলভ। ভয়টাকে কাজ করে, মানে যে মেয়েটার সঙ্গে সেই জিনিসটা হয়েছে তাদের ভয়টাকে কাজ করে, আমি যদি পুলিশকে জানাই সেটা আরো স্ক্যান্ডাল হয়ে যাবে। না, উল্টোটা, স্ক্যান্ডালটা বন্ধ হবে ওখানে, তখনই সেটা বন্ধ হবে। রিসেন্ট আমি একটা এই আমাদের প্রতিরাম থানা এলাকার একটা মেয়ে, ওর একটা ছেলের সঙ্গে লাভ অ্যাফেয়ার ছিল, পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে মন্দিরে গিয়ে 7 পাক ঘুরেছে, 4টা করে ঘুরে দিয়েছে,
বলে বলছে আমার বিয়ে হয়ে গেছে। যাই হোক মেয়েটা বোঝানো হলো, আমাদের কাছে আসলো, কাউন্সিলিং করে তাকে মোটামুটি ওকে বোঝানো হলো যে কোনটা ঠিক কোনটা ভুল। মেয়েটা বুঝে গেল, স্কুলে যাওয়া শুরু করলো, পড়াশোনা শুরু করলো, একদম মেয়েটা একদম বাবা স্বাভাবিক লাইফে ফিরে। কিন্তু ওই ছেলেটি, ওর কাছে কিছু ছবি ছিল ওই সময়, ওগুলো তখন আরেকটা অ্যাকাউন্ট খুলে ফেসবুকে পোস্ট করা শুরু করলো। এবার মেয়েটা কাকে বলবে, বাড়িতেও বলতে পারছে না, মাকেও বলতে পারছে না। ওর বন্ধু বান্ধবগুলো বলছে, এবার মেয়েটা পড়াশোনা থেকে আবার ডিটোরেট করে গেল, পড়াশোনা করতে পারছে না, স্কুলে যেতে পারছে না, টিউশন করতে যেতে পারছে না। ওর মা এসে বলছে, স্যার এরকম ব্যাপার, মেয়ে তো স্কুলে যেতে চাইছে না। আমি কি সমস্যা? মা তো জানে না কি সমস্যা। আমি বললাম, আপনি কথা বলে হন, আপনার মেয়েকে নিয়ে আসবেন, ওর সঙ্গে আমি বসলাম। তখন বললাম, বল বলি তো কি প্রবলেম হচ্ছে, স্কুল যাচ্ছিস না কেন? তোকে কি স্কুলে মাস্টার বেড়েছে না বকে? স্কুল ঢুকতে দিচ্ছে না, টিচার বকেছে, কি করেছে বল? তাহলে আমরা কথা বলবো, যদি স্কুলে টিচার না যেতে আমরা এখানে চিঠি করে দেবো যে ওকে স্কুলে আলাদা করতে হবে। মানে আমি নানান ধরনের গল্প করছে। পরে বলছে, স্যার আমার এই প্রবলেম, আমার স্যার ওই ছেলেটা, আপনি তো জানেন ওই ছেলেটা আমার ফেসবুকে এই তো সেটা বল, এত সময় লাগেনি। আমি সঙ্গে সঙ্গে ছেলেটাকে ফোন নাম্বারে ফোন করলাম, এখন তুই 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হবে, ওটা ডিলিট করবি কিনা বল, আর এগেন আবার করবি কিনা বল, তোকে দুটো অপশন। আমি ওখানে আমার বোর্ডরুম থেকে সঙ্গে সঙ্গে ছেলেটাকে ফোনে বললাম, এখন সব আমার কথাগুলো রেকর্ড কর, রেকর্ড করে রাখ, আমার নাম ঠিকানা সব রেকর্ড কর, তোর আমি কি হাল করে দিচ্ছি দেখ, প্রবলেম সলভ। আমাকে কেস থানা অব্দি কেস করতেই হলো না। ছেলেকে বললাম, তুই আগামীকাল তুই 10টার মধ্যে আমার অফিসে না আসিস, তোর বিরুদ্ধে ব্যবস্থা হবে, কেস খাবি, কেস না খেলে পরে আসতে হবে। ওকে বসিয়ে রেখে সমস্ত কিছু ডিলিট করালাম, ফেসবুক সব একদম ডিঅ্যাক্টিভেট করালাম। আমি বললাম, দেন আর একবার যদি ছবি প্রকাশ করিস তোর কেস হয়ে যাবে। সমস্ত ডিটেল রাখলাম, সমাজ পরে মেয়েটা রিপোর্ট করলো, স্যার তার কোনো প্রবলেম নেই। তাহলে কি হলো, মেয়েটা ভালো হলো না খারাপ হলো? রিপোর্টিং না করলেই করতে হবে। এটা সাইবার ক্রাইম এমন একটা জিনিস, তুমি যদি শুরুতেই এটার উপরে স্টেপ না নাও, ওটা ক্যান্সারের মধ্যে এমন দ্রুত ছড়িয়ে যাবে তোমার লাগলের বাইরে, তুমি আর কিচ্ছু করতে পারবে। ইমিডিয়েট অ্যাকশন সাইবার ক্রাইমে এটা কেস করা যায়। কেস কিভাবে করতে হয়, প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করবে, কারো যদি কোনো হয়ে থাকে কারো ক্ষেত্রে সেটা ব্যবস্থা করা যায়। মেডিকেল নেগলেক্ট এটা কমন, এটা পরিবার থেকে হয়, এবং আদার্স 17.4। এই হচ্ছে মোটামুটি আমাদের টাইপ। চাইল্ড নেগলেক্ট মোস্ট কমন টাইপ অফ অ্যাবিউজ। কোন ধরনের অ্যাবিউজগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে? The neglect is a pattern of failing to provide for a child's basic need, whether it be adequate food, clothing, hygiene and supervision. মূলত একদম যারা পোভার্টি লাইনে যে সমস্ত মানুষ পরিবারগুলো বসবাস করে, তাদের এইটা সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকে। খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং হেলথ, স্বাস্থ্যবিধি, এগুলো বঞ্চিত হয় বাচ্চারা। এবং বঞ্চনা হতে 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 কি বাচ্চাগুলো ম্যালনিউট্রিশনে ভুগতে থাকে, তাদের নানান ধরনের অসুখ বিসুখ তৈরি হয়ে যায়। তারপরে বাচ্চাগুলো ধীরে ধীরে ড্রাগ অ্যাবিউজের দিকে চলে যায়, ড্রাগের সঙ্গে যুক্ত হয়ে যায়। তারপরে এই বাচ্চাগুলো কখনো ক্রাইমের সঙ্গে যুক্ত হয়ে যায়। এখানে যেমন 3 পাহাড় বলে একটা জায়গা রয়েছে ঝাড়খণ্ডে, 3 পাহাড়, সাহেবগঞ্জ, নাম শোনা আছে? মানে খুব কাছে, মালদা থেকে, মালদা আমাদের ফারাক্কা ব্রিজ পার হয়ে গেলেই আগে ওদিক দিয়ে রুট ছিল, রাজমহল পাহাড়ের পাশ দিয়ে আর কি। 3 পাহাড় এলাকা, ওখানে কয়েকটা গ্রাম আছে। ওই গ্রামে বাচ্চাদেরকে সমস্ত রকমের ক্রাইমের সঙ্গে যুক্ত করানো হয়, ওটাই পেশা হচ্ছে। ওই গ্রামের সমস্ত পরিবারগুলোর পেশা হচ্ছে বাচ্চাকে ক্রাইম করা। এর ভারতবর্ষের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা এলাকা, সারা ভারতবর্ষের বাচ্চাগুলোকে দিয়ে ক্রাইম করানো হয়। কিরকম ক্রাইম? পকেট মার, মোবাইল চুরি, ব্যাগ ছিনতাই, তুমি ট্রেনে যাচ্ছ, ট্রেন থেকে কোনো জিনিস নামিয়ে নিয়ে যাওয়া, সিদ্ধ হস্ত। এখন তো আমার সঙ্গে আমার হোমে এখানে কয়েকটা বাচ্চা রয়েছে ওখানকার, মানে প্রতি মাসে 2-3টে করে ওই সাহেবগঞ্জ 3 পাহাড় বাচ্চা ধরা পড়ে। বললা মেলা তার কোনো বড় মেলা হচ্ছে, বললা মেলা এলে এরকম। এখন বললা মেলাতে আমরা 21টা বাচ্চা তুলেছিলাম, সব ওই সাহেবগঞ্জ এলাকায়। মানে সে বছর প্রথম বললা মেলাতে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল, এটাই আজ থেকে 5-7 বছর আগে কথা বলছি। আমার সারা রাত ঘুম নেই, খালি থানা থেকে ফোন করতে আছে, বলছে
সুরজবাবু আবার বলেছি, আমি স্যার এক জায়গায় জড়ো করে আমি পারবো না তো। এই করে করে সকালবেলা নিয়ে আসছে 21খানা বাচ্চা, সবগুলো ডেস্টিনেশন হচ্ছে 3 পাহাড়। কেমন বয়স বাচ্চা? সব ওই 13 বছর, 14 বছর, 10 বছর, 11 বছর। হ্যাঁ, মারাত্মক এক্সপার্ট। ওরা ওদেরকে তো নিয়ে আসা হয়েছে, ওদের পিছনে বিরাট ব্যাগ আছে তো, বিশাল ট্রেন। আর আমি এগুলো খুব ইন্টারেস্ট। আমি আমার একটা ছেলেকে দেখা, ভাই পকেট কি করে পারিস দেখা। আমি স্যার দেখা নেই, আমি দেখা, আমি বলো আমার পকেটটা ইয়ে করো, তুই দেখা। বাকি সব আমাদের স্টাফগুলোকে দাঁড় করে দিয়েছি। ও এত সুন্দর করে আমার পার্স বের করলো, আমি ঠিক পেলাম মিনিমাম টাচ হলো না আমার শুনে। আমি কিরে কখন হয়েছে হয়েছে স্যার রাখুন, আর দেখ কম করলি। ও অনেক ওটা বের করে নিয়ে আমার আরেকজন স্টাফের হাতে দিয়ে 3 হাত ভরা হয়ে গেছে পার্সটা। ও বলছে কিভাবে নিয়ে যায়, ফটাফট করে হাত বদল করে আমার চতুর্থ স্টাফের হাতে চলে গেছে আমার পার্স। আমি দাঁড়িয়ে আছি, আমার সাথে কথা বলে যাচ্ছে এত স্যার বলছে এগুলো এই পকেট কাটা কোনো ব্যাপারই না, এত ট্রেন কোথাও তোমার টাচই হবে না, তোমার পকেট কেটে যাবে, বের করে হাত থেকে মোবাইল নিয়ে নাও, মারাত্মক ট্রেন। তো এই ধরনের থেকে ধীরে ধীরে বাচ্চাদের ট্রান্সফার হয়ে যায়। এটা একটা বড় র্যাকেট, ওই যে বললাম ট্রাফিক লিগার র্যাকেট, ওদেরকে দিয়ে করানো হয়। যাই হোক, আমরা নেক্সট পয়েন্টে যাই। ওয়ার্নিং সাইন অফ নেগলেক্ট ইন চিলড্রেন, মানে খালি চোখে আমরা কখন দেখে বুঝতে পারবো বাচ্চাদের যে যত্ন সুরক্ষার প্রয়োজন বা বাচ্চাদের যে অ্যাবিউজের শিকার, আমরা মোটামুটি খোলা চোখে একটু ওই যে বললাম প্রথমেই, আমি মন দিয়ে একটু দেখি, মানে চোখ দিয়ে না দেখে একটু মন দিয়ে যদি কোনো বাচ্চাকে নিরীক্ষণ করি, তাহলে কিন্তু এই পয়েন্টগুলো দেখতে পাই, তাহলে আমি বুঝতে পারবো যে বাচ্চারা যত্ন সুরক্ষার প্রয়োজন আছে কি নেই। নাম্বার 1, যে বাচ্চাটা জামা কাপড় খারাপ আর নোংরা। আমার জামা ছেঁড়া হতেই পারে, কিন্তু দেখে বোঝা যাবে যে অনেকদিন ধরো 2 মাস ধরে কাঁচাই নেই জামা, বোঝা যায় না দেখে। একটা খুব মানে ইয়ে পড়ে যায়, যেমন জামা পরে আছে মনে হচ্ছে, তার মানে ঘিরে দিতে হবে, বাচ্চারা বিরাট প্রবলেম আছে। তার স্বাস্থ্যবিধি ক্রমাগত খারাপ, তার চেহারা দেখে একদম রোগা ফ্যাটফেটে চেহারা, চোখগুলো কেমন হয়ে গেছে, মুখ চোখ দেখলেই ফ্রেশনেস নেই, এক কথায় শরীরের চেহারার মধ্যে একটা অন্য রকমের আবহাওয়া ফুটে উঠেছে। তখন আমাকে কি করতে হবে, বুঝে নিতে হবে বাচ্চারা অ্যাবিউজিং স্টেপে রয়েছে, অথবা কি আনট্রিটেড ইলনেস, ফিজিক্যাল ইনজুরি, বা হয়তো তার ঘা হয়েছে, রক্ত পড়ে যাচ্ছে, লক্ষ্যই নেই। এটা বিশেষ করে আপনার ওই স্টেশন পিছনে খুব লক্ষ্য করা যায়। ফ্রিকোয়েন্টলি আনসুপারভাইজড, হয়তো তুমি প্রতিদিন হয়তো স্কুলে বা কলেজে যাওয়ার সময় দেখছো একটা বাচ্চাকে কেউ দেখাই নেই, সারাদিন ঘুরে বেড়াচ্ছে, এই করছে, বাবা মার কোনো ট্রেস নেই, এই বাচ্চাগুলোকে তখন নজর দিয়ে একটু দেখা দরকার। মানে অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আমার প্রত্যেকের দায়িত্ব এগুলো একটু মানবিকভাবে বিষয়গুলো দেখা। কেন বাচ্চাটা এভাবে ঘুরে বেড়াচ্ছে, কেন এভাবে বাচ্চাটা এখানে একা আছে, প্রায় দেখছি বাচ্চাটা এখানে পড়ে থাকে, একটু ওই যে বলে মন দিয়ে একটু দেখে নিই, তাহলেই কিন্তু প্রবলেমের গভীরে আমি ঢুকতে পারবো। তাছাড়া কিন্তু ঢুকতে পারবো না, চোখের সামনে প্রতিদিন পার হয়ে যাবো, আমি দেখতেই পাবো। এবং দেখবে যে এটা স্কুলের টিচাররা ভালো বলতে বলে, প্রায় একটা ছাত্র প্রতিদিনই কিছু না কিছু সময় লেট করে আসে। এটা সুন্দর একটা ফিল্ম ছিল, আমার এখানে দেখানো যাবে না, সময় লাগবে আর কি। ফিল্মটা এরকম ছিল যে ছেলেটা প্রত্যেক দিন স্কুলে দেরি করে আসে, আর এলে পরে ওর টিচার প্রত্যেক দিন ওর হাতে 10টা করে বেতের বাড়ি মারে। আর ছেলেটাও ওর কাছে কোনো ফ্যাক্টর না, প্রতিদিন 10টা করে ও বেতের বাড়ি খায়। কন্টিনিউ চলছে, সব ক্লাস শুরু হয়ে যায়, মোটামুটি আধ ঘন্টা বা 15 মিনিট পরে আসে। এবার ছেলেটা এসে টিচারের সামনে হাত ধরে দেয়, মানে ছেলেটাও প্র্যাকটিস হয়ে গেছে, বলছে যে আমাকে মাস্টার মতো মারবে, আমার দেরি হয়েছে, ও হাত পেতে দেয়। যেদিন প্রথম হাত পেতে দিল মাস্টার মশাই স্টার্ট হয়ে যায়, সেদিন আর ওকে পেলাল না, মানে গল্পটা এরকম। মাস্টার মশাই কি করছে, মাস্টার মশাই এবার কিন্তু মন দিয়ে দেখা শুরু, এতদিন কিন্তু মন দিয়ে দেখে, চোখ দিয়ে দেখেছিল, এইবার মন দিয়ে দেখা শুরু করল। মাস্টার মশাই পরদিন ভোরবেলার বাড়িতে চলে যায়, বাড়ির দরজার সামনে চলে, মানে ওকে দেখার জন্য, কি করে দেখার জন্য। দেখছে যে সকালবেলা ছেলেটা ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে ও পেপার ফেরি করছে,
বাড়ি 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 পেপার দিয়ে বেড়াচ্ছে। মাস্টারমশাই ওকে ওর একদম পিছনে কত দূর অব্দি যায়, ও দেখছি শহরের প্রায় প্রত্যেক বাড়িতে পেপার ডেলিভারি করে ওর যে উপার্জন হয় সেই উপার্জনের টাকা বাড়িতে ওর বাবা মা রয়েছে, বাবা অসুস্থ বিছানায় শয্যাশায়ী, তাকে পয়সা উপার্জন দিয়ে তারপরে সে ব্যাগ নিয়ে স্কুলে যায়। এই যে স্টোরি ভীষণ ভাইরাল, মানে খুব ইন্টারেস্টিং, মানে এই জায়গা থেকে গল্পটা আমি বললাম। অনেকেরই দেখারই কথা এটা। তো এই প্রায় দেরি হয়ে যাওয়া এটা কিন্তু সবই স্যার, অর্থাৎ যে কোনো বিষয়ে গভীরে যদি ঢুকতে যায় তা আমাকে কিন্তু মন দিয়ে দেখতে হবে, চোখ দিয়ে দেখলে হবেই না। চোখ দিয়ে তুমি কিচ্ছু দেখতে পাবে, দেখতে পাবে একমাত্র মাইন্ড দিয়ে। সেদিন ওই টিচারটা মন দিয়ে দেখেছিল জন্য প্রবলেমের গভীরে যেতে পারে এবং বাচ্চাটিকে সঠিক পথে নিয়ে আসতে পারে। যাই এই হচ্ছে ব্যাপার। ফিজিক্যাল অ্যাবিউজ, তো মারধর বুঝতেই পারছো যে মার খায়নি বাবা মার কাছে, এমন কেউ আছে এখানে? কেউ আছো এখানে মার খাওয়ানি বাবা মার কাছে কিন্তু বেধড়ক খেয়েছে, প্রচন্ড খেয়ে একদম হাসপাতালে ভর্তি হয়েছে, এরকম কেউ আছে? ওরকম নেই। আমি ক্লাস 12 উঠেও টিচারের হাতে মার খেয়েছি, এটা আমার রেকর্ড। ক্লাস 12 উঠে, কারণ স্কুলের যত রকমের যা কিছু মানে ঘটনা দুর্ঘটনা যাই ঘটতো আর কি, টিচার জানতো যে পিছনে মূল চক্রী হচ্ছে ওই ছেলেটা, ওকে ডেকে আর তাহলেই হবে। যাই হোক, তো এই শারীরিক নির্যাতন নিপীড়নকারী যেগুলো হয় আর কি, মেনলি ফিজিক্যালি অ্যাবিউজ প্যারেন্টস আর অ্যান্ড কেয়ার গিভার কিন্তু মারাত্মক ইয়ে পড়ে। আমাদের এক অধ্যাপিকার বাড়ির কেয়ার গিভার গল্প শুনলাম, এটাও কয়েকদিন আগে শুনলাম। অধ্যাপিকা তো চলে যায় তার ইউনিভার্সিটিতে, তার স্বামীও থাকে না, কেয়ার গিভার তার বাচ্চাটাকে দেখে। কি করেছে কেয়ার গিভার? ন্যাপথলিন খাইয়ে দিয়েছে। বাড়িতে ডগি ছিল, ডগিকে খাইয়েছে ন্যাপথলিন, বাচ্চাটাকেও খাইয়ে দিয়েছে। মা এসে দেখছে আরে ওই ডগি ভমিটিং করছে, কি ব্যাপার? বাচ্চা বলছে মা আমার ভালো লাগছে না, কেমন লাগছে এরকম একটা পুরো ন্যাপথলিন গোটা খেয়ে দিয়েছে। বাচ্চার বয়স তখন 4 বছর। বলছে বেটা तेरा क्या हुआ? बोले माँ मैंने ना वो सादा गोली खा लिया। कौन सा गोली? वो जो बेसिक में थे ना वो गोली खा लिया। मैं खा लिया और पापी को भी खिलाया, आंटी को। বুঝো কেন? মানে নেগলেক্ট কি? দেখো বাবা মা তোমার টাকা আছে তো কি হয়েছে, তুই বাবা মা কতটা সময় দাও বাচ্চাকে, বাচ্চার জন্য তুমি কতটুকু, হ্যাঁ আমি তো কেয়ার গিভার রেখেছি, এখন তো বাড়িতে তার জন্য 10টা কর্মচারী রেখেছি, দ্যাট ইজ নট এনাফ। তোমার লাভ অ্যান্ড অ্যাফেকশনের যদি না থাকে 5 টাকা দাও, হতে পারে তোমার 50 টাকাই মারো, ঠিক আছে। বাচ্চা তো ওইটা পাচ্ছে না, ওটা তো পয়সাতে পাওয়া যায় না। ভালোবাসাকে পয়সাতে পাবে নাকি? বাচ্চার যে ওই সময় দরকার, কেয়ার গিভার এই দেখো বাচ্চা দুধ খাইয়ে দাও, ওকে এখন এই খাও, টাইম বাবা ইনস্ট্রাকশন দিচ্ছে, কিন্তু মায়ের কোলে বসে বাচ্চাটার যে তৃপ্তি, বাবার কাঁধে উঠে বাচ্চার যে তৃপ্তি, সেটা কি কেয়ার গিভার কোনোদিন দিতে পারবে? কোনোদিন না। হয়ে পড়ে বাচ্চারা। হ্যাঁ স্যার, একদম। এইটা একটু ভালো করে সবাই পড়ে, প্রত্যেকে করে দাও। They may forget what you say, but they will never forget you made them feel. ধরো আমি তোমাদের সঙ্গে আজকে 4th দিন আছি, আমার কথা সব ভুলে যাবে, কিন্তু আমি এমন কোনো কটু কথা বা এমন কোনো একটা অশালীন শব্দ বা এমন কোনো অশালীন আমার দেহের কোনো অঙ্গভঙ্গি বা কিছু একটা করেছি, এটা তো সারা জীবন মনে থাকবে, ওটা তুমি কোনোদিন ভুলবে না। আমার সব কথা বলি, এইগুলো একটাও আমার মাথায় থাকবে না, কিছু থাকবে, কিন্তু আমি যদি কোনো একটা লুজ কিছু করে যাই, ওইটা তোমার একদম মস্তিষ্কের গভীরে ওটা প্রথিত হয়ে থাকবে। এটা বাচ্চাদের ক্ষেত্রে মারাত্মক হয়, বড়রা আমরা ঠিক দ্রুত ভুলে যেতে পারি, বাচ্চারা কোনোদিন বলে না, কোনোদিন ভুলবে না। একটা 5 বছরের বাচ্চাকে তুমি যদি ধরো বা মা যদি পিটিয়ে থাকে, ও 25 বছর বয়সে বলে মা তুমি আমাকে কোনোদিন পিটিয়েছি, বাবার আমাকে এরকম স্কেল দিয়ে মেরেছে, এগুলো মনে থাকে। তোমাদেরও মনে আছে, একটু মনে করো, তোমার দিন তারিখ ধরে বলে দিতে পারবো তোমরা।
অনেক সবই ভুলে গেছি, ওগুলো আমরা ভুলি না। আমি যে কথা বললাম 12 মার খেয়েছি, আমার মনে আছে কেন মার খেয়েছিল সব আমি ছবির মতো গল্প করে দেবো তোমাকে, কি হয়েছিল, কি কেন হয়েছিল, কিছু না করেও আমাকে টিচার পিটিয়ে দিল, হ্যাঁ আমি নির্দোষ ছিলাম তাও মার খেলাম। আমার একটা ভুলি নিয়ে ক্লাস 5-এ আমাকে মেরেছিল কেন, টিচার মেরেছিল, সেগুলো মনে আছে আমার। কোন ক্লাসে কোন টিচার কেন মেরেছে, কোন টিচারের সঙ্গে আমি 2 বছর কথা বলিনি আমার মনে আছে। এগুলো কি আমি এখন এগুলো পড়তে তখন বুঝতে পারি যে কেন এটা হয়েছিল, আমার চাইল্ড সাইকোলজি কোন জায়গায় আমার আঘাত হয়েছে। হ্যাঁ, তো এইটা আমাদের মাথায় রাখতে হবে সবসময়। অনেকটা বলে ফেললাম, আমি তাদের শেষ করি না, তোমাদের সবার ফেরার ব্যাপার আছে। ইমোশনাল অ্যাবিউজ, এইটা কিন্তু মারাত্মক। ইমোশনাল অ্যাবিউজ এখন সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি ইমোশনাল অ্যাবিউজ। Emotional abuse can severely damage a child's mental health and social development, leaving lifelong psychological scars. এটা সারা জীবন অবধি তোমাকে ভোগাতে পারে। ইমোশনাল অ্যাবিউজ এমন, তোমাকে আমি মারলাম, ব্যথা হলো, হয়তো দাগ উঠলো, তুমি মলম দিলে ভালো হলো, তুমি ভুলে যাবে। কিন্তু ইমোশনালি তোমাকে তোমার সঙ্গে যদি আমি কোনো খারাপ আচরণ করে থাকি, সেইটা তোমাকে ভুলবা না। এবং ওইটা যদি আউটক্রাস না হয়, ধীরে 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 সে অসুস্থ হয়ে পড়ে। যত মেন্টাল পেশেন্ট পাওয়া যায় বা মানসিক স্বাস্থ্য যাতে খারাপ হয়ে যায়, বেশিরভাগের পিছনে দেখা যায় এই কারণগুলো চলে আসে। এবং ডাক্তারবাবুরা যখন কাউন্সিলিং করতে বসে, যখন তার স্লটে বসে, তখন কিন্তু তারা খোঁজার চেষ্টা করে যে কখন এই ঘটনা ঘটেছিল, কি হয়েছিল তার। কয়েকটা ছোট ছোট এক্সাম্পল যে কিভাবে বাচ্চারা অ্যাবিউজ হতে পারে। কি বলছি যে কনস্ট্যান্ট বিটলি, মানে ক্রমাগত তোমাকে আমি তুচ্ছ-তাচ্ছিল্য করছি, বা সারাক্ষণ এত তারা কিছু ফালতু ছেলে, সারাক্ষণ তো সারাদিন বলছে, মানে ফালতু ফালতু বলতে বলতে এমন অবস্থা হয়ে গেল যে তোমার নামই হয়ে গেল ফালতু। ও তুমি ধরে একটা ফালতু, বাবার ওরা আমি তো ফালতু ছেলে, তুমি জানোই তো আমি ফালতু, ওটা রাগ করে কিছু করে বলছো। কি হয় কিনা এরকম, বাবা আমি কিছু না, ঠিক আছে বাবা তো বলবেই ফালতু, ঠিক আছে আমি আজকে 1 ঘন্টা পরে যাবো বাড়ি। আমি রকের বন্ধুদের সঙ্গে বসে আড্ডা ফাড্ডা দিলাম, 1 ঘন্টা আগে গেলেও বাবা বলবে, 1 ঘন্টা পরে গেলেও ওর বকাটা আমার সেদিন হয়ে গেছে। ক্রমাগত যদি কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, সে বাচ্চা বিগড়াবেই বিগড়ে, তার মেন্টাল হেলথ ক্ষতিগ্রস্ত হবেই হবে। তখন সে বাচ্চা কি করবে, রকে গিয়ে আগে এরকম করে টানবে, তারপরে দিন মেয়েদের দেখে টোন্টিং করবে, ইফটিজিংয়ে, ওই ওরা তার কাছে ভালো কাটবে, দারুণ 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 ব্যাপার, পেছনে মোটরসাইকেলে দৌড় দেবে, একটু সামনে ট্রাই করে মোটরসাইকেলে ঘুরে নিল। এটা প্রতিদিন, এই আমার আসে প্রতিদিন প্রায় 3 অ্যাক্সিডেন্ট হতে দেয় পেছে, এত জোরে সব রাত ট্রাই করে ছেলেমেয়ে, সবাই টিনের ছেলেমেয়েরা। ওদেরকে ধরে যদি বসানো যায়, আমি এই কারণগুলোই খুঁজে দেবো। তারপরে কি শিশুকে অনুপযুক্ত নামে ডাকা, এটা খুব হয়ে থাকে। কারণ আমরা কুটি কুটি কুটি, আরে ওর তো ভালো সমান আছে কিনা? 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার গিয়ে কিন্তু কুটি কিন্তু দিবেই পান, তাই না? এটা কিন্তু খুব খারাপ, কাউকে কোনো বাজে নামে ডাকা। আমরা স্কুলে এরকম করতাম, টিচারদের আলাদা আলাদা নাম রাখতাম, তোমরা নিশ্চয়ই রাখবে। এগুলো খারাপ কিন্তু, ওটাও ভালো লক্ষণ না। এই যেটা যে টেলিং এ চাইল্ড হি অর সি ইজ নট গুড, মানে সবসময় কাউকে নাম খারাপ করলেও তাকে বলতে হবে না তুমি ভালো করেছো। ভালো করতে তাকে বোঝাও যে তুমি না এটাকে এইভাবে করলে আরো ভালো, জানো এটা দারুণ করেছো, এবার এটা করলে দেখো আরো দারুণ হচ্ছে কি। তোমার টেকনিকটা হয় এরকম, তোমার নিশ্চয়ই বিয়েতে তোমাদের সাবজেক্ট পড়ানো হয় এগুলো, এটা খুব বেসিক ব্যাপার। ফ্রিকোয়েন্টলি সারাক্ষণ ঘন ঘন চিৎকার করছো, বাচ্চাকে সারাক্ষণ চিৎকার করে ডাকছো, এটা কিন্তু খারাপ, বাচ্চার মেন্টাল হেলথ ক্ষতিগ্রস্ত করবে। মা সারাক্ষণ চিল্লাচ্ছে, এই কোথায় গেলি, একটুখানি এদিক ওদিক না দেখলেও সে চিল্লাচ্ছে, ক্রমাগত মা বা বাবা চিৎকার করে, বাচ্চার মেন্টাল হেলথ ক্ষতিগ্রস্ত হবেই হবে, 100% হবেই হবে। তারপরে কি ইগনোরিং অর রিজেক্টিং এ চাইল্ড অ্যাজ পানিশমেন্ট, শাস্তি হিসেবে একটা শিশুকে উপেক্ষা করা বা প্রত্যাখ্যান করা। যখন বাবা দেখছে কিছুদিন করতে পারছে, তখন বাবা মাকে তুই যা, তুই হয়ে গেছিস, তোকে আমার কোনো কথাই নেই, ওই বাচ্চা আরো খারাপ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। এরকম হয় না, বাবা হাল করে হাল ছেড়ে দিচ্ছে, ছেলে হাল ছেড়ে দিলাম, তুই যা পারিস কর, ওই হাল এখন কোথায় যাবে যা, আমি আর দেখবো না। দেখ ওই ছেলের লাইফে তখন কোনো না কোনো প্রবলেম নেবে, আসবি।
দুধ গরম ছেলেটা রাগ করে তোমার মেয়ে কিনে চলে গেল, বা মেয়েটা কোনো ছেলের সঙ্গে পালিয়ে চলে গেল। এই এটা থেকে আমার প্রচুর কেস এটাই পায় যে মায়ের প্রতি রাগ করে সে বেরিয়ে চলে গেছে। আমি বলি তাহলে ঠিক আছে বাইরে গিয়ে থাকে, বিয়ে করে নিলাম, যা হয় হবে। তাহলে এইটা খুব দরকার, বালুরঘাটে কিন্তু এটা খুব বেশি, খুব স্যার খুব। মানে এই যে ডাক্তার হ্যাঁ পচা, হ্যাঁ আমার রাগ হয় না। দেন পচা বলো আমার একটা আত্মসম্মান লাগে, দেন আই ক্যান হাই লেখেন। বোঝা গেল ব্যাপারটা? যদি দেখছো ঠিক মতো নিচ্ছে না তাহলে ওই শব্দটা বলবে না, একদম সতর্ক করে, কারণ ওটা নিয়ে কেস হতে পারে। কারণ ওই ছেলেটা বা মেয়েটা কিন্তু মেন্টাল হেলথ ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইভেন এরকম দেখা যাচ্ছে স্কুলে আসা বন্ধ করে দেয়, টিউশন যাওয়া বন্ধ করে দেয়। হয়তো এক রাস্তাতে যাচ্ছে, প্রতিদিন হয়তো গেলে হয়তো কেউ চিন্তা করে কে পিছন থেকে কেউ দুটো ছেলে টোট কেটে দেবে, ও দেখতো দেখছো না কে, পরের দিন আবার ওকে পুটি বলে উঠবে। কে বলছে হয়তো জানে, কিন্তু ওই যে ওর যে মেন্টালি ট্রমা তৈরি হয়ে যাবে মানসিকভাবে, ওই মেয়েটা ওই পথ ছেড়ে অন্য পথে, তার ওই পথে ওরকম হচ্ছে। তখন কি করবে? মেয়েটা স্কুলটা বন্ধ করবে, কারোর সঙ্গে শেয়ার করতে পারছে না। বাড়িতে মাকে কি বলছে, মা বলছে তুই অন্য রাস্তা দিয়ে যা, খুব কমন ব্যাপার, এগুলোই হয়। মা তখন বলে এই রাস্তা দিয়ে যা। বালুরঘাট কলেজে একটা এমপ্লয়ি আছে, আলু, হ্যাঁ ছিলাম, তারপর ভালো নাম ধরে ডাকি, এই দাঁত ওকে ডেকে নিয়ে আসতো, স্যার আলুকে ডেকে নিয়ে আসতো, আলু ছাড়া আবার চেনে না। আমরাই তো বলতাম আলু দাও, আমাদের ডিপার্টমেন্টে মানে উনি যদি ওটাকে অপমানজনকভাবে না নেয় তাহলে ঠিক আছে, কিন্তু ওটাকে যদি আদারওয়াইজ নেয় তাহলে তোমাদের অনুরোধ করবো কোনোদিনই ওই মানুষটিকে বা ছেলে হোক মেয়ে হোক কখনোই তাকে ওই নামে বিব্রত না করা থেকে তোমার বিরত থাকবে, কখনোই করবে না। In most cases, the abuser is someone the parents or child know and is often trusted by the child and family. আমি বলেছি কথাটা, আবার একবার বলে দিলাম যে বাচ্চারা কাদের দ্বারা অ্যাবিউজ হয়, কখনোই বাইরের লোকের দ্বারা হয় না। কিন্তু প্রথম শব্দটা কি আছে দেখো, অ্যাবিউজার কি প্রথমে কি এক মাস, তাহলে বাবা মায়ের খাবার প্রথমে আসে, মানে কেস হলে বাচ্চা কেসে সবার বাপ মার বিরুদ্ধে আগে কেস হবে, ফার্স্ট বাবা মা, তারপরে হচ্ছে শিশু চেনে এমন কোনো ব্যক্তি। শিশু কাকে চেনে? বাবা মার পরে কাকে চেনে? তার পরিবারের দাদা দিদি ভাই বোন ঠাকুমা ঠাকুরদা কাকা কাকিমা, এই শুরু হচ্ছে পরিবার। তারপর প্রতিবেশী, পাশের বাড়ি, এই বাড়ি সেই বাড়ি, তারপর চলে গেল স্কুলের বন্ধু বান্ধব, স্কুলের টিচার, এটা তো জগৎ। এই সমস্ত যাদের সঙ্গে তার দীর্ঘ দিনের যোগাযোগ পরিচয়, তাদের দ্বারা অ্যাবিউজ হয়ে থাকে। যেমন ধরা যায় একটা 14 বছরের বাচ্চাকে আমি স্কুলে পাঠিয়েছি, বাবা মা খুব নিশ্চিন্তে আছে, ও তো স্কুলে গেছে, হাফ ছেড়ে বাবা মা বেঁচে আছে, ও তো আজকে 4টা অবধি ঠিক আছে, এই সময়টা আমি বাঁচলাম বাবা। প্রায় গার্জেনে কিন্তু দেখবে এটা আছে যে বাচ্চা স্কুলে চলে গেছে মানে আমি এবার একটু নিশ্চিন্ত হলাম, হাফ ছেড়ে বাঁচলাম। কিন্তু গার্জেনদের কিন্তু কনসিয়াসলি ভাবতে হবে, জানতে হবে, দেখতে হবে যে আমার বাচ্চাটা কি আদৌ স্কুলে গেল, টিউশন পদ্ধতিতে গেছে, টিউশন পদ্ধতি কি গেছে। এইটা যদি কোনো বাবা মা নজরদারি না রাখে তাদের বাচ্চাদের কপালে এই পরবর্তী সমস্যাগুলো আসে। আমার কাছে একটা বাচ্চা পড়তো আর কি, ও প্রায় 6 মাস ধরে আসেনি, আমি গার্জেনকে কোনোদিন বলিনি। 6 মাস পরে গার্জেন টাকা দিতে এসে, 6 মাসের পয়সা একবারে দিতে এসে, হ্যাঁ কি আপনার ছেলে তো আসে না পড়তে, আর টাকা দিচ্ছে না, টাকাটা বলো তো কি করছেন স্যার, মোট যায় না তোমার কাছে না, কার কাছে পড়ছো আপনি, তোমার পড়তে তো চায় এখন না। আপনার কাছে আপনার ছেলেকে ভালো করে শোনেন যে আমার কাছে আসে না, তো অনেকদিন আগে আসে না, আমি আপনাকে দেখা হয়তো কোনোদিন বলতেও পারিনি বা আপনার যোগাযোগ করেননি, আমার একটা অভিজ্ঞতা ওনাকে স্যার ফিরিয়ে দিলাম। আমার একটা অভিজ্ঞতা বলছি, আমার অভিজ্ঞতা হচ্ছে মোহাম্মদ হাফিজুল হক বলে এক ছেলে, ম্যাথ অনার্সে আমাদের ফিজিক্স পড়তো, প্রথম মাসে পড়তো, আসলো, যা বাড়িতে যাই হয় চেষ্টা ছিল, পরের মাস থেকে বললো স্যার আমি খুব গরিবের সন্তান, আমি আর পড়তে পারবো না, পরের মাস এবং দেখো টাকা দিতে হবে, তুই পড়তে আসবো।
ওরা আসে যায়, পড়তে আসে যায়, এরকম। 1 বছর পর একদিন হঠাৎ দেখে আমার বাড়িতে ধুতি পাঞ্জাবি পরে একজন বেশ বয়স্ক লোক, বেশ করে পান খেতে খেতে আসছে আর পেছনে ওই ছেলেটি। তো বললো মাস্টারমশাই আমি চিনলেন? আমি বললাম না, আপনাকে তো চিনতে পারলাম না। তো বলছে যে আমি হচ্ছি মফিজুলের বাবা। মফিজুল কত আসে? তো মফিজুল আসে কিন্তু রেগুলার আসে না, প্রায়শই আসে, প্রায়শই আসে না। আপনাকে টাকা পয়সা ঠিক মতো দেয়? আমার টাকা পয়সা তো আমি ওর কাছ থেকে নিই না, প্রথম মাসে নিয়েছিলাম। আপনি কত নেন? না এত। লোক তো আমার কাছ থেকে ডাবল টাকা প্রতি মাসে নিয়ে আসে আমার কাছ থেকে বাড়ি থেকে। আমার সাথে সামনেই মারধর করা শুরু করেছে। হ্যাঁ, বললো মিলনবাবুর বাড়িতেও গেছিলাম, মিলনবাবুর বাড়িতেও, মিলনবাবু মারা গেছেন কদিন আগে, মিলনবাবুর বাড়িতেও ও এই করেছে। হ্যাঁ, মিলনবাবুর সাথে। বোঝা গেল গল্পটা? আমার 7 বিঘা জমি আছে, আমার নিজস্ব 3টা ট্রাক্টর আছে, আমার অর্থের অভাব নেই। আপনি স্যার অনুগ্রহ করে টাকাটা নিয়ে আমার ওর বাপ কাছ থেকে আমাকে একটু মানে এই যে প্যারেন্টসের যে কনসাসনেস আগে থেকে থাকতো, তাহলে কি টিচারের সঙ্গে যে যোগাযোগ থাকতো, তাহলে কিন্তু এই ভুলটা হতো না। মেয়েরাও করে, মেয়েরাও করে, মেয়েরাও করে। মোবাইল আবিষ্কার হওয়ার পর থেকে অনেক কম। যেমন কিছুদিন আগে আমার ওখানে, আমার গ্রাম এলাকাতে, মানে পিওর হাই স্কুলের পাশে আমার একটা অফিস আছে, আমার কটা ছেলে মেয়ে আছে। এবার কিষাণ মান্ডি বলে আমাদের মান্ডি আছে, বাজার আছে। 2টো বাইক চলে আসলো ঠিক 11টা বাজতে 5 মিনিট আগে। স্কুল ড্রেস পরা 2টো মেয়েকে বাইকে তুললো, 2টো বাইকে 2টো মেয়ে উঠে গেল। উঠে কি করলো, ও কিষাণ মান্ডি মানে ওই মার্কেটের মধ্যে ঢুকে গেল, একদম পিছনে চলে গেল। এবার আমাদের কটা ছেলে মেয়ে ছিল, এখানে 2টো মেয়েকে নিয়ে পিছনে নিয়ে চলে গেল। কি ব্যাপার? ওরা দূর থেকে লক্ষ্য করছে। আমি অফিসে নাম ফোন করলো, দাদা এরকম ব্যাপার, আমি কি বলতে কিছু বলিস না, খালি একটু লক্ষ্য রাখ, আর পারলে ভিডিও করার চেষ্টা কর, চেনার চেষ্টা কর, আর কিছু বলবি না, কিছু বলতে যাবি না। ওরা চেষ্টা করছিল ভিডিও করার, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে মেয়েগুলো স্কুল ড্রেস চেঞ্জ করে নর্মাল ড্রেস পরে নিল। স্কুল ড্রেস পরে ঢুকে গেল ব্যাগে, আবার দেন ব্যাগের পিছনে ওটা শাসা করে বালুঘাটা থেকে চলে। ওরা কিছুটা একটু ভিডিও করতেও পারেনি, মানে চেনা যায়। আমি বলো দাদা এই ব্যাপার, আমি বললাম ওয়েট। আমি সঙ্গে সঙ্গে স্কুলের হেডমাস্টার সাথে ফোন করলাম যে আপনার স্কুল ইউনিফর্ম পরা তো দেবে এই ঘটনা, আপনি একটু খোঁজ দিন কোথায় কারণ এরকম কি ব্যাপার। তো দেখলাম টিচার আগে থেকে জানে যে এরকম ওই মেয়েগুলো এভাবে যায়, গার্জেনদের কোনো ধরনের বিয়ে করে। ওই যে বললাম যে মন দিয়ে দেখে, চোখ দিয়ে দেখেছি। আমি টিচারকে অ্যালার্ট করলাম, স্যার এটা করবেন না, গার্জেনের নাম্বারটা আপনি না পারলে আমাকে দিন, কারণ আমরা এই ইস্যুতে কাজ করলে আমি ওকে ধারণ দেবো, কেস করতে হলে আমি কেস করবো, আমি করবো স্যার। ফোন নাম্বার নিয়ে বাড়িতে যোগাযোগ করলাম, আপনার মেয়ে কোথায়? ওই স্কুলে, কোন স্কুলে গেছে? ওটা স্কুলে ফোন আপনার মেয়ে, কেন তিউর স্কুলে গেছে, ওই যান খোঁজ দেন আপনার মেয়ে আছে কিনা। তারপরে ওই ছেলেটুকু পাওয়া গেল হিলি এলাকা। ওর কেস টেস হয়নি, কিন্তু ওই ছেলেটা ওই আশা বন্ধ করে দিয়েছে। গার্লস স্কুলে ইফটিজিং অনেকবার আমি বন্ধ করে দিয়েছি, অনেকবার। তো এইগুলোতে মানে আমরা যদি নিজেরা উদ্যোগ না নিই বন্ধ হবে না। মানে আমি ভয় পেলে পরে ওটা আরো বাড়বে, ক্রমাগত বাড়বে। যাই হোক, আমি আলোচনা আর বাড়াবার অনেকটা টাইম দিয়ে দিয়েছি তোমাদের, আমি আজকে এখানেই শেষ করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার যদি কিছু বলেন। মেন্টাল হেলথ অনেক পার্ট আছে, মেন্টাল হেলথ বিরাট কোর্স, আমি খুব সংক্ষেপে কটাকে পয়েন্ট বললাম এটুকু। কারণ মেন্টাল হেলথ যদি আমি ভালো মতো না বুঝি তাহলে কিন্তু আমার সবই বলবো। এই তোমার পড়াশোনা করছো, মেন্টাল হেলথ ক্ষতিগ্রস্ত তোমার কোনোদিনই পড়াশোনা করতে হবে, খুব মারাত্মক জায়গায়। তোমার এনভায়রনমেন্ট যদি ঠিক না থাকে, তোমাকে সব দিলাম, তোমার কিচ্ছু হবে। Yes. Head, heart and hand. Yes. এটা যদি কোঅর্ডিনেশন ঠিকমতো না হয় হবে না। ধন্যবাদ সবাইকে। আগামীকাল আমাদের শেষ দিন,
সবাই আসবে, উপস্থিত হবে। পরীক্ষার রেজাল্ট কালকেই জানা যাবে, সার্টিফিকেট আমরা কালকে প্রদান করব। একটা কথা বলে রাখি, বিএড কোর্সের অনেক কিছু শিখলে এখানে থার্ড ইয়ার পরে ক্লাস অফ করে দেওয়ার পরে যে বাকি ক্লাসগুলো থাকে সেটা লসটা এখানে মেকআপ হয়ে গেল। দেখবে শিক্ষা সংক্রান্ত চাইল্ড এডুকেশনের সমস্ত কিছুর মধ্যে আছে, মেন্টাল হেলথ থেকে শুরু করে ফিলোসফি এবং সাইকোলজি, স্টুডেন্ট সাইকোলজি, সব কিছু তোমরা এখানে পাবে। এগুলো সংগ্রহ করে রাখো, মগজে রেখে দাও, পরীক্ষার সময় যে কোনো জায়গায় তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সুরজকে ধন্যবাদ তার ইজি ডেলিভারির জন্য, এবং তোমাদের মধ্যে নিশ্চুপতা দেখে কি মন দিয়ে শুনেছ সেটা দেখে আমরা বুঝতে পারছি যে বক্তা কীরকম পটু ছিলেন, এবং আশা করব আগামী দিনগুলোতেও তোমরা এইভাবে জ্ঞান অর্জন করবে। এদের সহায়তা। আজকে এই অনুষ্ঠান এখানে শেষ।